এসএসসি 25 ব্যাচ কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। তো তোমরা ইতোমধ্যে সাজেশন শিটটা পেয়ে গেছো, আশা করি সবাই ডাউনলোড করে ফেলছো। আরও যদি প্রিন্ট করে নাও আরও ভালো হয়, প্রিন্ট করে তোমাদের করতে তোমাদেরই সুবিধা হবে। তো আমরা তো হচ্ছে এই সাজেশন শিটের যে ক্লাসগুলো আপলোড দিচ্ছি তোমরা ইতোমধ্যে ইউটিউবে দেখতে পাচ্ছ। তো এর আগের যে আজকে হচ্ছে আমি কাজ ক্ষমতা অধ্যায় শক্তি অধ্যায়টা করাবো, এর আগের যে অধ্যায়গুলো আছে বা সরি পরের অধ্যায়গুলো, কারণ আমরা হচ্ছে পিছন থেকে আপলোড করে আসতেছি, ওই অধ্যায়গুলো প্রমিত ভাই এবং হচ্ছে নাইম ভাই নিয়ে নিছে। আর কাজ ক্ষমতার আগে হচ্ছে যে গ্র্যাভিটি অধ্যায়টা সেটা আমি নিয়েছি, আর আজকে হচ্ছে কাজ ক্ষমতা নিচ্ছি। তো চলো শুরু করি। তো আমরা হচ্ছে ওই কীভাবে নিচ্ছি এটা তো ইতোমধ্যে যে ক্লাসগুলো দেখছো সেখানে দেখছোই যে আমরা হচ্ছে পুরোপুরি সমাধান করে দিব না, আমরা হচ্ছে তোমাকে প্রসেসটা দেখাই দিব কীভাবে করবা, যাতে পরের পার্টটা তুমি নিজে করতে পারো। কারণ এখন হচ্ছে তোমার নিজের প্র্যাকটিস করার টাইম। এখন আমি যদি সব করাই যে তুমি করবা, নিজে করবা কখন? আচ্ছা, তাহলে আমরা দেখি শুরুতে কি প্রশ্নটা আছে। একটি কণার উপর এফ বল দেওয়া আছে, এফ ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস 2k নিউটন বল প্রয়োগ করায় পি বিন্দু 2, -1, -3 বিন্দু হতে কিউ 3, -2, 1 বিন্দুতে স্থানান্তরিত হয়। অপর একটি বল এফ প্রাইম যে মানটা দেওয়া আছে এফ এর সাথে প্রযুক্ত হয়ে কণাটিকে পি বিন্দু হতে আর বিন্দুতে স্থানান্তরিত করে। তাহলে আমাদের প্রথমে বলছে হচ্ছে পি কিউতে সরণে কৃতকাজ কত, পরবর্তীতে বলছে পি কিউ এবং পি আর এর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমি প্রথমে উদ্দীপকটা খেয়াল করি। তো শুরুতে হচ্ছে আমাদের একটা বিন্দু হচ্ছে পি বিন্দু, পি বিন্দু হচ্ছে কত 2, 1, -3। তো পি বিন্দু হতে একটা বস্তুকে কিউ বিন্দুতে নিয়ে আসা হয়েছে। তো কিউ বিন্দুটা হচ্ছে কত 3, -2, 1, এটা হচ্ছে কিউ বিন্দু। এবং এই ক্ষেত্রে আমাদের বলটা ব্যবহৃত হয়েছে হচ্ছে এফ বল। এফ বলের মানটা দেওয়া আছে আমাদের 2i প্লাস 3j মাইনাস 2k। এবং আরেকটা ক্ষেত্রে আমাদের পি বিন্দু হতে আর পয়েন্টে নিয়ে আসা হয়েছে আর বিন্দুতে, আর বিন্দুটা দেওয়া আছে আমাদের -2, 1, 3। এই ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয়েছে দেখো যে আগের যে এফ বলটা ছিল ওই বলের উপরে আর একটা বল এফ প্রাইম বল ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আগে আমাদের এফ বল ছিল, এখন এর সাথে আবার নতুন আরেকটা বল এফ প্রাইম বলটা ব্যবহৃত হচ্ছে। তো টোটাল কয়টা বল এখানে? টোটাল 2টা বল। তাহলে 2টা বল কি করতে হবে? যোগ হবে। তাহলে এইখানে হচ্ছে আমাদের এফ বল প্লাস এফ প্রাইম বল, 2টা বল ব্যবহৃত হচ্ছে। এখন আমাদের প্রশ্নে যাই। এক দাগে বলা হয়েছে পি কিউ সরণের জন্য কৃতকাজ নির্ণয় করো। এখন তোমরা তো ইতিমধ্যে জানোই যে কৃতকাজের সূত্রগুলো কি কি। এর মধ্যে একটা সূত্র আছে ভেক্টরের ফর্ম। তো আমাদের এখানে ভেক্টর ফর্মটাই লাগবে, কারণ আমাদের এখানে যে দেওয়া আছে সবগুলো হচ্ছে ভেক্টরে দেওয়া আছে। তো আমাদের ভেক্টর ফর্মটা লাগবে। আচ্ছা, তাহলে ভেক্টর ফর্মে থাকলে কৃতকাজের সূত্রটা হচ্ছে W ইকুয়াল টু এফ ভেক্টর ডট এস ভেক্টর। এফ হচ্ছে প্রযুক্ত বল আর এস হচ্ছে সরণ, এস হচ্ছে সরণ। তো এই ক্ষেত্রে আমাদের পিকিউ এর ক্ষেত্রে সরণ কোনটা? পিকিউ ভেক্টর। তাহলে আমাদের এইখানে সরণ ভেক্টরটা বের করতে হলে কি লাগবে? পিকিউ ভেক্টরটা লাগবে। আর আমরা ভেক্টরের ক্ষেত্রে দেখে আসছি যখন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যায়, আমরা যদি সরণটা বের করতে চাই তাহলে আমরা শেষ অবস্থা থেকে আদি অবস্থা বিয়োগ করি। তাহলে এখানে আমরা যখন পিকিউ ভেক্টরটা বের করব তখন আমরা কিউ এর অবস্থান থেকে পি এর অবস্থানটা মাইনাস করব। তাহলে আমরা যখন পিকিউ ভেক্টরটা বের করি, পিকিউ ভেক্টরটা হবে এই কিউ ভেক্টরের অবস্থান মাইনাস পি ভেক্টরের অবস্থান। এখন কিউ ভেক্টরে কি আছে? x এ 3, এই ক্ষেত্রে আছে 2, তাহলে কি হবে 3 - 2, এটা হবে কি i ক্যাপ প্লাস এখানে y এ কি আছে? -2, এখানে আছে 1, তাহলে এখানে হবে -2 - 1, এটা হবে j ক্যাপ প্লাস এখানে আছে 1, এখানে আছে -3, তাহলে এখানে হবে 1 - -3 কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমাদের পিকিউ ভেক্টরটা, এটাই হচ্ছে আমাদের সরণ ভেক্টর। তো পিকিউতে আমাদের যখন কৃতকাজটা বের করব তাহলে পিকিউ সরণে কৃতকাজ
পিকিউ সরণে কৃতকাজটা হবে আমাদের এফ ভেক্টর ডট পিকিউ ভেক্টর, কারণ পিকিউটাই কি, পিকিউটাই আমাদের সরণ। এখন আমরা কৃতকাজ কিভাবে বের করি, ডট গুণ করে। কারণ ডট গুণ তো আমরা ভেক্টরে দেখে আসছি, ডট গুণের সময় আমরা কি করি, আই এর সাথে আই গুণ করি, জে এর সাথে জে গুণ করি, কে এর সাথে কে গুণ করি। তাহলে এইখানে আমাদের 2 এর সাথে গুণ হবে 3 - 2, 3 - 2 মানে কত 1, তাহলে 2 এর সাথে গুণ হবে 1, আইটা থাকবে না। ডট গুণনের ক্ষেত্রে কিন্তু আই জে কে কিছুই থাকে না, জাস্ট মানগুলো গুণ হবে আর আই জে ক্যাপ সব উঠে যাবে। তাহলে এখানে হবে 2 এর সাথে এটা গুণ হবে, 3 এর সাথে এই মানটা গুণ হবে, -2 এর সাথে এই মানটা গুণ হবে। যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের পিকিউ সরণে কৃতকাজ। তাহলে এখানে আমরা কি করব, এখন ডট গুণ করব। ডট গুণ তো আমরা ভেক্টরে দেখে আসছি, তাহলে এখানে হবে এখন ডট গুণ, ডট গুণ। ডট গুণ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। এখন নেক্সট প্রশ্নে আসি, 2 দাগে। 2 দাগে কি বলা আছে দেখি, পিকিউ এবং পিআর সরণের উভয় ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন সমান হবে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মন্তব্য করো। দেখো এখানে আমাদের গতিশক্তির পরিবর্তন বের করতে বলছে। গতিশক্তির পরিবর্তন আমরা এখন কিভাবে বের করব, সবসময় মনে রাখবা কৃতকাজ ইকুয়াল টু মোট শক্তির পরিবর্তন। মোট শক্তির পরিবর্তন। এখন আমাদের যে প্রশ্নটা আছে, এখানে কি কোনো উচ্চতার পরিবর্তন হয়েছে? উচ্চতার পরিবর্তন হয়নি। তাহলে এখানে শুধুমাত্র গতিশক্তির পরিবর্তন হবে, কারণ উচ্চতার পরিবর্তন হলে হচ্ছে বিভব শক্তির পরিবর্তন হয়। তো এখানে হচ্ছে আমাদের শুধুমাত্র গতিশক্তির পরিবর্তন হবে। সো অতএব এক্ষেত্রে আমাদের কৃতকাজটা হবে গতিশক্তির পরিবর্তন। তাহলে আমাদের এই ক্ষেত্রেও আমাদের কি বের করতে হবে, এই ক্ষেত্রেও আমাদের গতিশক্তির বিভব কৃতকাজটা বের করতে হবে, কারণ এখানেও গতিশক্তির পরিবর্তন বলতেই কৃতকাজটাই বোঝাচ্ছে আমাদের। তাহলে আমাদের পি কিউ পথে কৃতকাজটা আমরা বের করে ফেলছি এক দাগে, এখন আমাদের পিআর পথে কৃতকাজটা বের করতে হবে। তাহলে আবারও সেম নিয়ম, পিআর এর ক্ষেত্রে আমাদের প্রযুক্ত বল, এর সাথে আমরা পিআর সরণ ভেক্টরটা ডট গুণ করব। এখন পিআর সরণটা আমাদের বের করতে হবে, তাহলে পিআরটা বের করে ফেলি। এখানেও কি হবে, সেম নিয়ম। এক্ষেত্রে কি হবে, আর মাইনাস পি, তাহলে এখানে -2 আই ক্যাপ প্লাস 1 - 1 জে ক্যাপ প্লাস এখানে কি আছে 3 - -3 কে ক্যাপ। তাহলে আমরা পি আর সরণ ভেক্টরটা পেয়ে গেলাম। এখন আমাদের বল লাগবে, তো এই ক্ষেত্রে আমাদের শুধু এফ বলটা ছিল না, এই ক্ষেত্রে আমাদের এফ এর সাথে এফ প্রাইম বলটাও ছিল। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের টোটাল 2টা বল লাগবে, মানে 2টা বলের যোগফল লাগবে, সমষ্টি লাগবে। যেহেতু ভেক্টর আকারে দেওয়া আছে, তাহলে লব্ধি কিভাবে হয়, জাস্ট যোগ করে দিলে হয়ে যাবে আমাদের। তাহলে যোগ করার সময় কি হয়, আই এর সাথে আই যোগ হবে, জে এর সাথে জে যোগ হবে, আর কে এর সাথে কে যোগ হবে। আমরা ভেক্টরে যেটা করে আসছি সেটাই আর কি বেসিক্যালি। তাহলে এখন আমাদের পি আর পথে প্রযুক্ত বল, প্রযুক্ত বল সেটাকে আমরা ধরলাম, ধরো এফ, এখানে আমরা কি ধরতে পারি, ধরো এফ পি আর ধরলাম, এফ পি আর। তো এই বলটা হবে আমাদের এফ বল প্লাস এফ প্রাইম বল। এখন এই দুটো বল আমরা যোগ করে দিব, যোগ করে দিলে আমরা নতুন একটা বল পাবো। পরবর্তীতে এখন আমাদের তাহলে কৃতকাজ হবে পি আর পথে কৃতকাজ
কৃতকাজটা হবে আমাদের ডব্লিউ ইকুয়াল টু এফ পিআর, যে বলটা আমরা পাবো যোগ করে, এর সাথে আমরা ডট গুণ করব পিআর ভেক্টরটা, সেম নিয়ম। এরপর ডট গুণ করলে আমরা হচ্ছে কৃতকাজ জুলটা পেয়ে যাব। এটা বুঝাইতে পারছি? এখন আমরা এই দেখো ডট গুণটা, এটা তো তোমাদের হচ্ছে ভেক্টরের নিয়ম, যেটা করে আসছো, এখানেও ভেক্টরের যোগফল যেটা করে আসছো, তো এটা তো আসলে নিজেরাই করতে পারবা, জাস্ট প্রসেসটা দেখাই দিলাম, পরের পার্টটা অবশ্যই তোমরা পারবা আশা করি। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল। এখানে আমরা কি করছি, শুরুতে পি কিউ সরণ ভেক্টরটা লাগছে, এর সাথে আমরা এফ ভেক্টরটা ডট গুণ করলে আমরা হচ্ছে কৃতকাজ পেয়ে গেছি। আচ্ছা, এখন আসি নেক্সট প্রশ্নে। এটা হচ্ছে কি আছে, একটা আনত তলের ম্যাথ আছে। তো আনত তলের ম্যাথের ক্ষেত্রে আমরা উদ্দীপকটা পড়ি। 50 কেজি ভরের একজন শ্রমিক 20 কেজি ভরের একটি বস্তু নিয়ে চিত্র অনুযায়ী ঢাল বেয়ে কিউ বিন্দুতে পৌঁছালো। প্রথমে পি কিউ পথ ব্যবহার করলো, পরে আর কিউ পথে গেল। উভয় ক্ষেত্রে আদি বেগ একই এবং কিউ বিন্দুতে বেগ 0। তাহলে এখানে আমাদের শুরুতে দেখো, শ্রমিকের ভর 50 কেজি, বস্তুর ভর 20 কেজি। তাহলে সবসময় মনে রাখবা এখানে আমাদের মোট ভরটা ব্যবহার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আগে শুরুতে আমাদের কাজ হবে মোট ভর। তাহলে আমরা মোট ভরটা বের করে রাখি। মোট ভরটা হচ্ছে 70 কেজি। আচ্ছা, এখন আমরা প্রশ্নগুলো পড়ি। পি কিউ ও আর কিউ পথে যেতে কৃতকাজ কত? দেখো, যেভাবেই যাক একটা জিনিস সবসময় মনে রাখবা, আনত তলের ক্ষেত্রে যেভাবেই যাক আনত তলের ক্ষেত্রে কৃতকাজ আনত তলের ক্ষেত্রে অথবা উপরে ওঠার ক্ষেত্রে কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু mgh। এটা তোমরা একবারে মাথায় সেট করে রাখবা। আমাদের হচ্ছে যেভাবেই যাক, যে পথেই উপরে উঠুক, আমাদের সব সময় যে উপরে যদি ওঠে, উপরে উঠলেই আমাদের কৃতকাজটা হবে ডব্লিউ ইকুয়াল টু mgh। এইচটা হচ্ছে কি, এইচটা হচ্ছে উচ্চতা, এইচটা হচ্ছে উলম্ব বরাবর উচ্চতা, এইচ হচ্ছে উলম্ব বরাবর উচ্চতা। এই হচ্ছে উলম্ব বরাবর উচ্চতা। তো এখন আমাদের পি কিউ ও আর কিউ পথে কৃতকাজ বের করতে বলছে। তো পি কিউ পথে পি থেকে কিউতে আসছে, পি থেকে কিউতে আসছে, আর কিউ পথে আর থেকে কিউতে গেছে। টোটাল শেষ যে বিন্দুটা হচ্ছে কিউ বিন্দু। এখন আমাদের কি লাগবে, কিউ বিন্দুর উচ্চতা লাগবে। তাহলে এক জায়গায় নাম্বার 1 কিউ বিন্দুর উচ্চতা, কিউ বিন্দুর উচ্চতা এইচ। তাহলে কৃতকাজ ডব্লিউ সমান হবে আমাদের mgh। এখন এখানে আমাদের কিউ বিন্দুর উচ্চতা কোনটা, পি কিউ উচ্চতা নাকি কিউ সি উচ্চতা, তোমরাই বলো। এই ক্ষেত্রে আমাদের উচ্চতা বলতে কি বুঝি আমরা, ভূমি থেকে কত উপরে আছে। এটাকে ভূমি থেকে উলম্ব বরাবর উপরে না, আমাদের ভূমি থেকে এত উপরে আছে, ভূমি থেকে এত উপরে আছে, এইটাই হচ্ছে আমাদের এইচ। হ্যাঁ, এখন আমাদের এই এইচটা লাগবে, এইটাই হচ্ছে আমাদের এইচ। তুমি পি কিউ পথে আসো আর আর কিউ পথে যাও, এই ক্ষেত্রে এইচ আমাদের এই কিউ সিটাই থাকতেছে, উলম্ব বরাবর যে উচ্চতা এইটাই হচ্ছে আমাদের এইচ। আমরা জাস্ট এই এইচটাই ব্যবহার করব কৃতকাজের ক্ষেত্রে, mgh এর ক্ষেত্রে যে এইচটা আছে আমরা এই এইচটাই ব্যবহার করব। তো এই এইচটা এখন আমরা কিভাবে বের করব,
এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, পি কিউ দেওয়া আছে, পি থেকে কিউ দেওয়া আছে। তাহলে পি কিউ দেওয়া থাকলে আমরা এইখান থেকে আমরা হচ্ছে কিউসিটা বের করতে পারবো। তো আমরা কিভাবে বের করব, দেখো আমরা একটা ত্রিভুজ আঁকাই। পি কিউ সি, এইটা হচ্ছে এইচ, আর পি কিউটা দেওয়া আছে 5 মিটার, 5 মিটার দেওয়া আছে, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে, 35 ডিগ্রি, 35 ডিগ্রি। তো আমাদের পি কিউ দেওয়া আছে, কিউসি বের করতে হবে। পি কিউটা হচ্ছে কি অতিভুজ, কিউসিটা হচ্ছে কি লম্ব। তাহলে আমাদের অতিভুজ দেওয়া আছে, লম্ব বের করতে হবে। অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি সাইন। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিউসি বা এইচ সমান হবে পি কিউ সাইন 35 ডিগ্রি। তাহলে আমরা এইচটা পেয়ে গেছি। তাহলে কৃতকাজটা কত হবে, অতএব কৃতকাজ ডব্লিউ সমান হবে এম জি এইচ, দ্যাটস মিন এম জি 5 সাইন 35 ডিগ্রি। এটা তাহলে এইটাই হচ্ছে আমাদের কৃতকাজ। এখন এটা তুমি পি কিউ পথে যাও আর আর কিউ পথে যাও, দুই ক্ষেত্রেই সেম একটাই হবে এম জি এইচ। কারণ কি পৌঁছাইছে একটা পয়েন্টে, তুমি এই পথে যেখানেই যাও একটা সেম পয়েন্টেই তুমি পৌঁছাইছো, যেটা হচ্ছে এইখান থেকে এইটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। তুমি এখন এইখান দিয়ে যাও আর এইখান দিয়ে আসো, উচ্চতা সেম। তো উচ্চতা যেহেতু সেম থাকতেছে তাহলে এখানে কৃতকাজটাও সেম হবে। এখানে জাস্ট আমরা ব্যবহার করবো কোন সূত্র, ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। আচ্ছা, এখন আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোন পথে কম ক্ষমতা ব্যয়ে উপরে উঠতে পারবে। তাহলে ক্ষমতা বের করতে আমাদের কি লাগে, ক্ষমতা বের করতে হলে আমাদের ক্ষমতার সূত্রটা কি, ক্ষমতা, ক্ষমতা হচ্ছে পি ইকুয়াল টু কৃতকাজ ভাগ সময়, ডব্লিউ ভাগ টি। তাহলে এখন আমাদের যে ডব্লিউকে আমরা সময় দ্বারা ভাগ করব। এখন যে ক্ষেত্রে আমাদের দেখো যে যেহেতু পি কিউ এবং কিউ আর পথে দুই ক্ষেত্রে কৃতকাজটা কি ছিল, কৃতকাজটা সেম ছিল। কৃতকাজটা যেহেতু সেম ছিল তাহলে যার সময়টা কি লাগবে, যার সময়টা কম হবে তার ক্ষমতা বেশি হবে, যার সময়টা বেশি তার ক্ষমতাটা কম হবে। এখন আমাদের দেখতে হবে কার কত সময় লাগছে। এখন প্রশ্নে কি আমাদের সময় বলা আছে, প্রশ্নে আমাদের সময় বলা নাই। এখন আমাদের দেখতে হবে সময়টা কত লাগছিল, সময়টা বের করে নিতে হবে। এখন যেহেতু সময় বলা নাই তাহলে সময়টা আমাদের হচ্ছে বের করতে হবে। এখন আমরা কিভাবে বের করতে পারি, আমাদের হচ্ছে দেওয়া আছে কি উভয় ক্ষেত্রে আদিবেগ একই ছিল, কিন্তু আমাদের আদিবেগটা দেওয়া নাই, দুঃখিত, মানে দুঃখের বিষয়, এটা টেস্ট পেপারে দেওয়া নাই, বোর্ডের প্রশ্ন। এখানে হচ্ছে আমরা আদিবেগটা দেওয়া ছিল এবং কিউ বিন্দুতে শূন্য বেগ ছিল। তো আদিবেগ যেহেতু দেওয়া নাই আমরা এটাকে হচ্ছে আদিবেগটা ইউ ধরে নিব, আদিবেগটাকে আমরা ইউ ধরে নিব। তো এইখান থেকে যাত্রা শুরু করছে, আদিবেগটাকে আমরা ধরে নিব ইউ, আদিবেগটাকে ধরে নিলাম ইউ। তো এইখান থেকে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এই দূরত্বটা হচ্ছে 5 মিটার, আর এখানে শেষ বেগ হচ্ছে 0। তাহলে আমরা কি জানি, তোমরা হচ্ছে এই যেহেতু এখানে একটা সমবেগ কিসে উঠতেছে, একটা ত্বরণে উঠতেছে, যে অভিকর্ষ ত্বরণের বিপরীতে উঠতেছে, তাহলে এখন যখন আমরা সময়টা বের করব তখন আমাদের কি সূত্রটা ইউজ করতে পারবো, এই যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে এসটা হচ্ছে কি পি কিউ, যেটা মানটা হচ্ছে 5 ইকুয়াল টু, আর এই ক্ষেত্রে হচ্ছে কি পি কিউ পথে ওঠার ক্ষেত্রে পি কিউ পথে সময়। তাহলে এখানে 5, এখানে ইউ, ভি হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে ইউ ভাগ 2 ইন্টু টি। তাহলে এই ক্ষেত্রে আমাদের টির মানটা কত আসবে, 10 ভাগ ইউ, তাহলে টির মানটা আসতেছে আমাদের 10 ডিভাইডেড বাই ইউ। তাহলে এইটা পাইলাম আমরা পি কিউ পথে ওঠার ক্ষেত্রে সময়। তাহলে আমরা এখন ক্ষমতা বের করব,
অতএব ক্ষমতা P1 ইকুয়াল টু হবে আমাদের ডব্লিউ ভাগ টি। এখন ডব্লিউটা হচ্ছে কি, ডব্লিউ হচ্ছে কৃতকাজ। কৃতকাজটা কত ছিল আমাদের, mg 5 sin 35 ডিগ্রি। তো এই মানটা আমরা বসাই দিব। ডব্লিউর মানটা তোমরা তো এক দাগে করে নিছো, এটা হবে ছিল আমাদের mg 5 sin 35 ডিগ্রি। আর টিটা কত পাইলাম আমরা, 10/u। 10 আর ইউটা উপরে চলে যাবে, তাহলে এখানে গুণ হবে ইউ। তাহলে এইটা হচ্ছে আমাদের পি কিউ পথে ওঠার ক্ষেত্রে কৃতকাজ, এই ক্ষমতাটা। এখন আমরা দেখব কিউ আর পথে, এটা কি আর ছিল না, হ্যাঁ এটা আর ছিল। এখন আর পথে, কিউ আর পথে আর এই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে, অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে 55 ডিগ্রি। 55 ডিগ্রি। হ্যাঁ, এখন আমাদের কিউআর লাগবে। কিউআরটা কি দেওয়া আছে, কিউআরটা আমাদের দেওয়া নাই। তাহলে আমরা এখন আমাদের কিউআরটা বের করতে হবে। তো কিউআরটা কিভাবে বের করব, আমরা হচ্ছে এই দূরত্বটা বের করছি কিউসি, কিউসিটা বের করছি। কিউসি কত পাইছি, কিউসি হচ্ছে পেয়েছি, কিউসি ইকুয়াল টু পেয়েছিলাম 5 sin 35 ডিগ্রি। তো এখন আমরা এইখানে দেখো, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, লিখতে পারি কিউসি ইকুয়াল টু কিউআর ইন্টু সাইন 55 ডিগ্রি। অথবা এইখান থেকে কিউআর ইকুয়াল টু আসবে আমাদের কিউসি ভাগ এত। তাহলে কিউসিটা হচ্ছে 5 sin 35 ডিগ্রি, এটা হচ্ছে সাইন 55 ডিগ্রি। আচ্ছা, এটা যদি আমরা করি একবারে, সাইন 35 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 55 ডিগ্রি, তার সাথে যদি আমরা 5 গুণ করি তো 3.5 এর কাছাকাছি আসে, 3.501 এত মিটার আসছে। তাহলে এইখান থেকে আমরা কিউআরটা পেয়ে গেলাম। এখন আমাদের সেম নিয়ম, তো এখন আমাদের কি বের করতে হবে, এখন আমাদের সেম টি বের করতে হবে। তো এখন পি আর কিউআর পথে, কিউআর পথে সময়টা আমরা বের করব। তো সেটা আমরা বের করি এখানে। কিউআর পথে সময়টা কি হবে, সেম সূত্র, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদের এসটা কত হবে, এসটা হবে হচ্ছে কিউআর। তো এখানে হবে আমাদের 3.501 ইকুয়াল টু ইউ ভাগ 2 ইন্টু টি। তাহলে এই ক্ষেত্রে আমাদের টিটা আসবে, এটা কত আসে, 2 দিয়ে গুণ করলে 7.002, এটাকে আমরা 7.002 লিখলাম ডিভাইডেড বাই ইউ। তাহলে এই ক্ষেত্রে আমরা টিটা পাইলাম 7.002 বাই ইউ। তাহলে এখন আমরা ক্ষমতাটা বের করব। অতএব ক্ষমতা P2 ইকুয়াল টু হবে ডব্লিউ ভাগ টি। তো ডব্লিউ তো আমাদের সেম, ডব্লিউ আগেও যা ছিল এখনো তাই, ডব্লিউটা আমাদের সেমই আছে। তো ডব্লিউটা হচ্ছে আমাদের mg সাইন 35 ডিগ্রি, এর সাথে হচ্ছে 5 গুণ ছিল 5 mg সাইন 35 ডিগ্রি, এখানে একটা ভাগ দিলে হবে হচ্ছে 7.002 ইন্টু ইউ। তো এখন দেখো এই ক্ষেত্রে নিচে আমাদের 10 আছে, এই ক্ষেত্রে নিচে আমাদের 7 আছে, বাকিগুলো তো সেম। তাহলে এখানে বড় কোনটা, বড় হচ্ছে P2। তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্ষমতা বেশি হচ্ছে P2 তে। তাহলে P2 গ্রেটার দ্যান P1, এইভাবে করতে হবে। তো এখানে যদি হচ্ছে আমাদের ইউ এর মানটা দেওয়া থাকতো তাহলে এত মানে কষ্ট হতো না করতে, আমরা ইজিলি করে ফেলতে পারতাম। ইউ দেওয়া নাই দেখে হচ্ছে আমাদের এই যে ইকুয়েশন ইউ চলে আসছে। তো সেটা ব্যাপার না, আমরা হচ্ছে বুঝতে পারছো কিভাবে ম্যাথটা সলভ করব। আচ্ছা, এখন 3 দাগে কি আছে, লোকটি যদি 30 সেকেন্ডে পি হতে কিউতে পৌঁছায় তবে তার অশ্ব ক্ষমতা কত ও তিনি 10 সেকেন্ডে কত বেগ অর্জন করবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কয় দাগ, এটা হচ্ছে
3 দাগ। আচ্ছা 2 দাগটা এখানে নাম্বারিং করে আসি যদি তোমরা ভুলে যাও। এটা হচ্ছে 1 দাগ, কারণ এটা পিডিএফ আকারে তোমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে এইগুলো লেকচার স্লাইডটা, যাতে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এই জন্য আমরা দাগ নাম্বারটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে 3 দাগে। তো 3 দাগের ক্ষেত্রে 3 দাগে আমাদের হচ্ছে কি বের করতে হবে? ক্ষমতা বের করতে হবে। সেম সূত্র, P = W/T। তো W তো আমরা বের করছি PQ পথে। PQ পথে কাজ তো সেম, কাজটা হচ্ছে ছিল আমাদের mg গুণ 5 sin 35 ডিগ্রি। আর এই ক্ষেত্রে 3 দাগে আমাদের টিটা কত বলছে? এই ক্ষেত্রে টিটা বলছে হচ্ছে 30 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে টিটা কত হবে? 30 সেকেন্ড হবে। এখন এইটা আসলে হচ্ছে কিসে? এটা আসলে হচ্ছে ওয়াটে, ওয়াট এককে আসছে। এখন আমাদের বলছে হচ্ছে অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতায় বের করতে বলছে। তাহলে অশ্ব ক্ষমতায় বের করার জন্য আমরা এখানে হচ্ছে 746 দ্বারা ভাগ করব। তাহলে এটা চলে আসবে হর্স পাওয়ারে চলে আসবে। আচ্ছা, পরবর্তীতে বলছে তিনি 10 সেকেন্ডে কত বেগ অর্জন করতে পারবেন। 10 সেকেন্ড পরে তার বেগটা কত হবে সেটা আমাদের বের করে দেখাইতে হবে। আচ্ছা, তাহলে 10 সেকেন্ডে আমরা যখন বেগ বের করব, এই ক্ষেত্রে দেখো 10 সেকেন্ডে বেগ, তাহলে এখানে আছে কিভাবে আছে? 3 দাগে P থেকে Q বরাবর এটা হচ্ছে 35 ডিগ্রি 10 সেকেন্ড। তাহলে এখানে আদি বেগটা ছিল কত? আদি বেগটা ছিল হচ্ছে ইউ। এখন আমাদের বের করতে হবে 10 সেকেন্ড পরে বেগ কত। তাহলে এই বরাবর হচ্ছে আমাদের যে অভিকর্ষ ত্বরণটা কাজ করতেছে সেটার মানটা কত হবে? সেই মানটা হবে হচ্ছে জি সাইন 35 ডিগ্রি। তোমরা ইতিমধ্যে জানো যে আমরা হচ্ছে যখন নিউটনের মেকানিক্সটা করছো, যে এই বরাবর যে উপাংশটা কাজ করে সেটা হচ্ছে কি হয়? সাইন 35 ডিগ্রি, মানে সাইন থিটাটা, যে এই বরাবর হচ্ছে তোমার জি, তাহলে এই বরাবর কাজ করে হচ্ছে জি সাইন 35 ডিগ্রি, আর এই বরাবর কাজ করে হচ্ছে জি সাইন জি কস 35 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে আমাদের ত্বরণটা, ত্বরণ এটা হচ্ছে মন্দন হবে, অ্যাকচুয়ালি হচ্ছে মন্দন। আচ্ছা মন্দন হবে, তাহলে এটা মাইনাস চিহ্ন হবে একটা সামনে। তাহলে এরপরে আমাদের ভি বের করতে হবে, টি দেওয়া আছে, তাহলে ভি = ইউ মাইনাস এটি। এখানে হচ্ছে কি হবে তাহলে? ভি = ইউ প্লাস এটি। তো এখানে যেহেতু আমাদের মন্দন, এই জন্য আমাদের এখানে হচ্ছে সামনে নেগেটিভ চিহ্ন হবে। তাহলে আমাদের যখন করব তাহলে ভিটা হবে আমাদের ইউ মাইনাস জি সাইন 35 ডিগ্রি ইন্টু 10 সেকেন্ড। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের ভি। তো এখানে যেহেতু এর মানটা দেওয়া নাই, যেন আমরা মানটা বসাতে পারছি না, এইভাবে রাখতেছি। 3 দাগ তাহলে শেষ আমাদের। এখন আসি নেক্সট প্রশ্নে। এ ও বি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করো। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। বিভব শক্তি বের করতে হবে। বিভব শক্তির সূত্র কি? বিভব শক্তির সূত্র হচ্ছে mgh। বিভব শক্তি হচ্ছে mgh। এখন এখানে আমাদের PA কত দেওয়া আছে? PA দেওয়া আছে 1 মিটার, PB দেওয়া আছে 2 মিটার। তাহলে আমরা এ বিন্দুতে বের করি। এ বিন্দুতে বের করার জন্য এখানে একটা চিত্র আঁকাই। এটা P, এটা A। তাহলে APA হচ্ছে 1 মিটার। 1 মিটার, অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি? 35 ডিগ্রি। তাহলে সেম এইচ বের করতে হবে। তাহলে এইচটা কত হবে? এইচটা হবে আমাদের 1 ইন্টু সাইন 35 ডিগ্রি। তাহলে বিভব শক্তি ইপিটা হবে কত? mg 1 সাইন 35 ডিগ্রি। ব্যাস, এরপরে আমরা পিবি বের করব। পিবির ক্ষেত্রেও সেম নিয়ম। পিবির ক্ষেত্রে হবে আমাদের জাস্ট
পিবিটা গুণ হবে, এটা হচ্ছে কত মিটার দেওয়া আছে, এটা হচ্ছে 2 মিটার দেওয়া আছে, 2 মিটার দেওয়া আছে, সেম অ্যাঙ্গেল 35 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইপিটা হবে mg 2 ইন্টু সাইন 35 ডিগ্রি। সেম নিয়ম এখানে যেভাবে করছে এইভাবে সেইভাবে করব। আচ্ছা, এরপরে এ ও বি বিন্দুতে মোট শক্তি সংরক্ষিত হবে কি, মানে এই দুটো পয়েন্টে আমাদের মোট শক্তি সংরক্ষণ হবে কিনা। তো তোমরা আমার হচ্ছে কি করলাম, শুরুতে বিভব শক্তিটা বের করলাম, এই পয়েন্টে বিভব শক্তি বের করলাম। এখন আমরা কি বের করব, এখন আমরা গতিশক্তি বের করব। এ পয়েন্টে গতিশক্তি বের করব, বি পয়েন্টে গতিশক্তি বের করব। তো গতিশক্তি বের করার জন্য আমাদের কি লাগবে, গতিশক্তি বের করার জন্য আমাদের বেগ লাগবে, ভি লাগবে। তাহলে আমরা এখন বেগটা বের করব। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, পি থেকে এ এর দূরত্ব দেওয়া আছে। আর এই ত্বরণটা কত, ত্বরণটা হচ্ছে জি সাইন 35 ডিগ্রি। বি বিন্দুতে বেগ, এখানে আমরা ত্বরণটা লিখি, এ সমান হচ্ছে জি সাইন 35 ডিগ্রি। তাহলে আমাদের বেগ ভি স্কোয়ার হবে আমাদের ইউ স্কোয়ার মাইনাস 2 এ এস। তো এই ক্ষেত্রে হবে আমাদের ইউ স্কোয়ার মাইনাস 2 এ হচ্ছে যে জি সাইন 35 ডিগ্রি, মাইনাস কেন দিলাম, কারণ উপরে উঠতেছে, এর সাথে এস হচ্ছে কত, পি এ, পি এর মানটা কত, 1 মিটার। হ্যাঁ, তো এবার আমরা ভি স্কোয়ার পেয়ে গেলাম। অতএব গতিশক্তি ই কে সমান হবে আমাদের হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা এই অবস্থানে গতিশক্তিটা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের লাগবে বি অবস্থানে, বি অবস্থানে আমাদের সেম নিয়ম, বি বিন্দুতে। হ্যাঁ, তাহলে বি বিন্দুতে আমরা সেম নিয়মে আবার বেগ বের করবো। এই ক্ষেত্রে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g সাইন 35 ডিগ্রি ইন্টু দূরত্বটা হবে 2। সেম নিয়মে আবার গতিশক্তিটা বের করব। হ্যাঁ, এরপরে আমাদের শক্তি সংরক্ষণ দেখানোর জন্য কি করতে হবে, এ অবস্থানে মোট শক্তি বের করতে হবে, বি অবস্থানে মোট শক্তি বের করতে হবে। তাহলে আমরা জাস্ট কি করব, আমরা হচ্ছে দুইটা পয়েন্টের মোট শক্তি বের করব। তাহলে এখানে আমরা মোট শক্তি বের করব। মোট শক্তি ই সমান ই পে প্লাস ই কে, এটা হচ্ছে এ অবস্থানে। এইখানে আবার ইবি বের করব, যেটা হচ্ছে ইপি প্লাস ইকে। এরপরে কি হবে, আমাদের ইএ আর ইবিটা সমান হবে। সমান হয়ে গেল, এটাই আমাদের দেখানো হয়ে গেল কি, মোট শক্তি সংরক্ষণশীলতা। পরবর্তীতে বলছে 20 কেজি ভরের বস্তুটিকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে সিকিউ পথে ও পিকিউ পথে উপরে নিতে কৃত কাজটা কি হবে। আবারও সেম প্রশ্ন, এখানে কোথায় নিয়ে গেছে, কিউ অবস্থানে নিয়ে গেছে, কোথায়, সেম অবস্থানে নিয়ে গেছে। আবারও এইচটা কি সেম। তাহলে আমরা যে শুরুতে যে পি কিউ ও পি আরটা বের করছিলাম, কিউ আরটা বের করছিলাম, এক্ষেত্রেও সেম। এক্ষেত্রেও আমাদের কৃত কাজটা হবে mgh, আমাদের কৃত কাজটা হবে mgh। এখন যদি এইখানে হচ্ছে ই বলতো আমাদের, যদি এইখানে আমাদের বলতো যে যে লোকটা নিয়ে গেছে তার কৃত কাজ কত, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, 3 দাগ, সরি 3 দাগ না, এটা হচ্ছে 6 দাগ। তো এখানে যদি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করি, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা হবে mgh, সেম নিয়ম। আর যদি বলি লোকটির দ্বারা কৃত কাজ, তাহলে আমাদের ডব্লিউটা হবে এফ ইন্টু এস, অর্থাৎ কি হবে, এফ ইন্টু সরণ, এফ ইন্টু সরণ। এখন এই ক্ষেত্রে আমাদের এফটা কত হবে, এখানে হচ্ছে আমাদের কত ত্বরণে উঠাচ্ছি আমরা, 4 মিটার পার সেকেন্ড ত্বরণে উঠাচ্ছি, তাহলে এফটা হবে হচ্ছে এম এ। তাহলে আমাদের এখানে এফ হবে হচ্ছে এম এ ইন্টু এস।
তো এটা হচ্ছে আমাদের, তো আমরা হচ্ছে যেহেতু এখানে আমাদের ত্বরণটা উল্লেখ করে দিছে, তো সো আমাদের এই নিয়মে করাটাই সঠিক হবে, এম এ ইন্টু এস নিয়মে। তাহলে এখানে আমরা এখন কি করব, যখন হচ্ছে পি কিউ পথে, যখন বলছে কোন কোন পথে, সি কিউ এবং পি কিউ, তো সি কিউ পথে এসটা হবে হচ্ছে আমাদের সেই এইচ এর সমান যেটা ছিল হচ্ছে 5 সাইন 35 ডিগ্রি। আর পি কিউ পথে, পি কিউ বলছো না, হ্যাঁ পি কিউ, আর পি কিউ পথে এস হবে হচ্ছে আমাদের কত, 5 মিটার, 5 মিটার। আর এম এর মানটা তো আমরা জানি, এর মানটাও জানি, এর মানটা হচ্ছে 4, এর মানটা হচ্ছে 4, মান বসাই দিব, আমাদের কৃতকাজটা বেড়ে যাবে। এখন এখানে কি সমান হবে, যদি আমাদের যে ইসের দ্বারা করি, যে কি বলে অভিকর্ষ বলের, তাহলে হচ্ছে সমান হবে, কিন্তু লোকটির বললে সমান হবে না। এখন এখানে আসলে ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল প্রশ্নটা, যে এখানে কি বলছে যে লোকটির দ্বারা নাকি অভিকর্ষ বল দ্বারা। তো এখানে দেখবা এক জায়গায় এক উত্তর করা আছে, তুমি আসলে জিনিসটা উল্লেখ করে দিবা, তুমি যখন খাতায় অ্যান্সার করবা যে তুমি কোনটা দ্বারা করতেছো, অভিকর্ষ বলের দ্বারা করতেছো নাকি লোকটির দ্বারা করতেছো, সেটা ভালোভাবে উল্লেখ করে দিবা, তাহলেই তোমার হবে, তাহলে তোমার ভুল হবে না। লোকটির দ্বারা উল্লেখ করে দিবা, অথবা অভিকর্ষ বল দ্বারা করলে অভিকর্ষ বলটা উল্লেখ করে দিবা। এরপরে অপর একটি 500 কেজি ভরের গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে কিউ বিন্দু হতে যাত্রা শুরু করে এবং ব্রেক চাপায় কিউপি পথে 3 মিটার দূরত্বে থেমে যায়, তবে গতি প্রতিরোধকারী বলের মান কত? জিনিসটা কি হচ্ছে, নতুন একটা প্রশ্ন। ধরো হচ্ছে কিউ কোন পথে, কিউ বিন্দু হতে যাত্রা শুরু করে কিউপি পথে 3 মিটার দূরত্বে থেমে যায়। এটাকে আমরা ধরি পি বিন্দু না ধরে আমরা ধরো এটাকে অন্য একটা বিন্দু ধরলাম, যে এইটাই হচ্ছে ধরলাম আমরা ধরো এম বিন্দু ধরলাম। তো এই টোটাল দূরত্বটা হচ্ছে কত মিটার, 3 মিটার। তো এখন আমাদের কি হয়েছে, যে এইখান থেকে একটা বস্তু আদিবেগ ইউ সমান কত ছিল, আদিবেগটা ছিল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন এই বস্তুটা নিচে নামছে, নিচে নামতে এসে এইখানে এসে থেমে গেছে, এখানে এসে থেমে শেষ বেগটা হয়ে গেছে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বলছে এখানে বাধাদানকারী বলের মানটা কত, বাধাদানকারী বলের মানটা কত হবে, ভরটা হচ্ছে 500 কেজি, ভরটা হচ্ছে 500 কেজি, 500 কেজি। তো এখানে তুমি চাইলে ওই যে ত্বরণ বের করে বল বের করে করতে পারো, কিন্তু আমি এই ম্যাথগুলো কিভাবে করি, আমি হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা দ্বারা করি। এখানে শক্তি সংরক্ষণশীলতা কিভাবে ব্যবহার করব, এক্ষেত্রে যে মোট শক্তির পরিবর্তন ইকুয়াল টু কৃতকাজ। তাহলে এই ক্ষেত্রে আমাদের মোট শক্তির পরিবর্তনটা কত হয়েছে, মোট শক্তির পরিবর্তন হয়েছে আমাদের, দেখো এইখানে আমাদের গতিশক্তি ছিল কত, হাফ এম ইউ স্কোয়ার, এখানে হয়ে গেছে হাফ এম ভি স্কোয়ার, আর এখানে ছিল আমাদের এম জি এইচ, এখানে হয়ে গেছে 0। তাহলে মোট শক্তির পরিবর্তনের ক্ষেত্রে আমরা গতিশক্তির পরিবর্তনটা বের করব, সেটা হবে হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার যোগ এম জি এইচ, কারণ এইখানে আমাদের গতিশক্তিটা কত ছিল, এম জি এইচ ছিল, এই দূরত্বটা হচ্ছে এইচ, হচ্ছে এইচ। তাহলে আমরা এখানে কি পেলাম, মোট শক্তির পরিবর্তন পেলাম। এই মোট শক্তির পরিবর্তনটা হবে আমাদের কৃতকাজ। এখন কার কৃতকাজ, যে ব্রেক চাপছে যে বাধাদানকারী যে বল, ওই বলের দ্বারা কৃতকাজ। এখন ওই বলের দ্বারা হচ্ছে কিভাবে প্রযুক্ত হয়েছে, এই যে হচ্ছে বস্তুটা আছে ধরো, তাহলে এই বস্তুটার এই বরাবর এফ বল প্রয়োগ করছে, তো এই বল প্রয়োগ করার কারণে কত দূর আসছে, এস পরিমাণ সরণ হয়েছে। তাহলে কৃতকাজের সূত্রটা কি হবে, এফ ডট এস। তাহলে এক্ষেত্রে হবে আমাদের এফ ডট এস। এখানে এস এর মানটা কত, এক্ষেত্রে এস এর মানটা হচ্ছে আমাদের 3 মিটার, 3 মিটার। আর এইচ এর মানটা কত হবে, এইচ এর মানটা হবে 3 ইন্টু সাইন 35 ডিগ্রি
ব্যাস, এখন এখান থেকে মান বসে আমরা এফ এর মানটা বের করে ফেলবো, এখান থেকে এফ এর মানটা বের হয়ে যাবে এটা, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি যদি অন্যভাবে করতে চাও তাহলে হচ্ছে কিউ কি করবা, এইখান থেকে কিউ থেকে এম এ আসতে ত্বরণ বের করবা, বিকল্প পদ্ধতি, তুমি হচ্ছে ত্বরণ বের করবা, ত্বরণটা হবে আমাদের বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2s। আচ্ছা, এখানে যেহেতু আমাদের মন্দন, আমরা চাইলে এখানে ই বের করতে পারি, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ব্যবহার করি, এটা হলো। তাহলে এইখান থেকে আমাদের এখন এফটা হবে এম এ প্লাস এম জি, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। তুমি চাইলে এইভাবে করে দেখতে পারো, উত্তর দেখে আমি মিলাই দেখি। এইখানে আমাদের কত আসে, 0. এখানে হচ্ছে ভর দেওয়া আছে 500 কেজি, তাহলে এটা হয় আমাদের 250 গুণ ইউ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে এম হচ্ছে 500 গুণ 9.8 গুণ জি হচ্ছে কত, জি 9.8, আর এইচটা হচ্ছে আমাদের 3 ইন্টু সাইন 35 ডিগ্রি, একে ভাগ দিব হচ্ছে আমরা 3 সাইন 35 ডিগ্রি দ্বারা। তাহলে অ্যান্সারটা আসে হচ্ছে, এফটা আসে 63014.89। আর এই ক্ষেত্রে আমাদের কত আসে দেখি, এই ক্ষেত্রে আমাদের ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 20 স্কোয়ার বাই 2 ইন্টু 3 সাইন 35 যোগ 9.8 গুণ 500, 16014। হ্যাঁ, এইখানেও সেম উত্তর আসে 16014.89 নিউটন। তো তুমি চাইলে এইভাবে করতে পারো, চাইলে এইভাবেও করতে পারো, তোমার ইচ্ছা, সমস্যা নেই। এইভাবে হয়তো তোমার যদি ইজি লাগতে পারে, এইভাবে করতে পারো, নো প্রবলেম। সেখানে আরেকটা প্রশ্ন বাকি ছিল। আচ্ছা, যদি কিউআর এবং কিউপি পথে যথাক্রমে 1 নিউটন পার কেজি ও 1.5 নিউটন পার কেজি ঘর্ষণ বল কাজ করে, তবে 20 কেজি বস্তুটিকে কিউ বিন্দু হতে ফেলে দিলে পি ও আর বিন্দুতে গতিশক্তি সমান হবে কি? এক্ষেত্রে এখন আমাদের কি হয়েছে, কিউ থেকে এখানে এখন আমাদের ঘর্ষণ আছে, এই পথে আমাদের একটা ঘর্ষণ আছে, এখানে একটা ঘর্ষণ বল কাজ করতেছে। এই ঘর্ষণ বলটা যে আমাদের হচ্ছে 20 কেজি বস্তুকে যদি ফেলে দেই, তাহলে হচ্ছে আমাদের কি হবে, যে কিউ বিন্দুতে ফেলে দিলে পি ও আর বিন্দুতে গতিশক্তি সমান হবে কিনা। তাহলে আমাদের এখন হচ্ছে গতিশক্তিটা বের করতে হবে। তাহলে এইখানে আমরা সেম নিয়মে করব। দেখো যে এইখানে আমাদের বেগটা ছিল 0, তো আমরা কি করব, জাস্ট এই ক্ষেত্রে যে পরিমাণ কাজটা হয়েছে এই কাজের এই হয়, তাহলে আমাদের হচ্ছে ই লাগবে, এটা লাগবে, ত্বরণটা লাগবে। তাহলে এখানে 3 দাগ, তো এই ক্ষেত্রে শুরুতে আমরা একটা পয়েন্ট দেখাই, কিউপি পথে দেখাই। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমাদের এখন কি কাজ করতেছে, একটা ঘর্ষণ বল কাজ করতেছে। যখন এই বস্তুটা নিচের দিকে নামতেছে, নিচের দিকে আমাদের কাজ করতেছে হচ্ছে, এটা যদি থিটা হয় তাহলে নিচের দিকে কাজ করতেছে জি সাইন থিটা, আর উপরের দিকে কাজ করতেছে হচ্ছে এটা এম জি সাইন থিটা কাজ করতেছে নিচের দিকে, আর এই দিকে কাজ করতেছে আমাদের ঘর্ষণ বল, যেটা হচ্ছে এফ। তাহলে লব্ধি বলটা হবে লব্ধি বল এফ হবে আমাদের এম জি সাইন থিটা মাইনাস এফ। তাহলে ত্বরণটা হবে, ত্বরণ এ ইকুয়াল টু হবে এম জি সাইন থিটা মাইনাস এফ ডিভাইডেড বাই এম, এটা হবে আমাদের ত্বরণ। এখন এফটা কি, এফ হচ্ছে দেখো এখানে হচ্ছে ঘর্ষণ বল 1 নিউটন কেজি ইনভার্স 1 দেওয়া আছে, তাহলে এইখানে হচ্ছে আমাদের এটার সাথে যদি আমরা ভরটা গুণ করি 20 কেজি, তাহলে এফ হবে হচ্ছে, যখন আমরা কিউআর পথে বের করব ঘর্ষণ বল, এফ হবে হচ্ছে 20 গুণ 1, এটা হচ্ছে কিউআর পথে, পি কিউ পথে, কিউপি পথে, কিউপি, এটা হচ্ছে কিউপি পথে, কিউপি পথে এ হচ্ছে 20 গুণ 1
আর কিউ আর পথে এফ হবে আমাদের 1.5 গুণ 20। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিউপি পথে পেলাম, কিউআর পথে পেলাম। তো এখানে আমরা যখন আমরা কিউপি পথে বের করবো তখন এফ এর মানটা এটা বসাবো, যখন কিউআর পথে বের করবো এটা বসাবো। এখান থেকে আমরা ত্বরণ বের হয়ে গেল। এখন আমাদের ভি বের করতে হবে। ভি ইকুয়াল টু হচ্ছে কি ইউ স্কোয়ার প্লাস 2a এস। হ্যাঁ, তখন আমরা যখন কিউপি পথে বের করবো তখন এসটা কিউপির বসাবো, যখন কিউআর পথে বের করবো তখন এসটা কিউআর বসাবো। ব্যাস, এইভাবে আমাদের ম্যাথটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আছে, একটি গাড়ি পিকিউ পথে এত সমবেগে চলছে, সেই পথে ঘর্ষণ কার একটা ঘর্ষণ বল দেওয়া আছে 400 কেজি ভরের গাড়িটিকে উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান কত, এবং গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা কত হলে গাড়িটি সমবেগে না চলে ত্বরণ প্রাপ্ত হবে, এক্ষেত্রে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত ছিল। তো এই ক্ষেত্রে আমাদের দেখো কি বলছে যে সমবেগে চলছে, সমবেগে চললে ত্বরণ জিরো। ত্বরণ জিরো মানে হচ্ছে অর্থাৎ যে নিচের দিকে যে বলটা আছে আর উপরের দিকে যে বলটা আছে দুইটা বল সমান হবে। তাহলে এইখানে আমাদের একটা আছে ঘর্ষণ বল, আর উপরের দিকে যে গাড়ির যে প্রযুক্ত বল সেই দুটো বল হচ্ছে সমান হবে। তাহলে ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান কত বলছে, যে একটি গাড়ির পিকিউ পথে 60 কিলোমিটার উপরে সমবেগে চলছে, সেই পথে কার্যকর ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 400 কেজি ভরের গাড়িটির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান কত। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে করি তাহলে এইখানে যে গাড়িটা আছে এই গাড়িটার এই বরাবর কাজ করতেছে হচ্ছে এমজি, এই বরাবর কাজ করতেছে আর। এখন আমরা যেটা উপাংশে ভাঙাই, এই বরাবর কাজ করতেছে এমজি সাইন থিটা, এটা হচ্ছে থিটা, আর এই বরাবর কাজ করতেছে এমজি কস থিটা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর সমান এমজি কস থিটা। অতএব ঘর্ষণ বল এফ ইকুয়াল টু হবে মিউ ইন্টু আর, দ্যাটস মিন মিউ এম জি কস থিটা। এখন এটা আমরা ঘর্ষণ বল পেলাম, ঘর্ষণ বলে আর লাগবে আমাদের কি বল, যে এই বরাবর যে নিচের দিকে, তাহলে দেখো এই এম যেটা হচ্ছে, যেহেতু বস্তুটা কোন দিকে উঠছে, বস্তুটা হচ্ছে উপরের দিকে উঠতেছে, বস্তুটা উপরের দিকে উঠতেছে, তাহলে আর তাহলে এটা কাজ করবে কোন দিকে, আমাদের ঘর্ষণ বলটা কাজ করবে কোন দিকে, ঘর্ষণ বল নিচের দিকে কাজ করবে, কারণ বস্তু যেদিকে যায় ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করে। তাহলে এই বরাবর ঘর্ষণ বলটা কাজ করতেছে, আচ্ছা এখানে আমরা ঘর্ষণ বলটাকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো আমাদের এটা ঘর্ষণ বল পেলাম, আর নিচের দিকে যে বলটা আছে তাহলে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে নিচের দিকে মোট বল হবে আমাদের এফ প্লাস এমজি সাইন থিটা। এখানে এফটা কত, এফ হচ্ছে মিউ এমজি সাইন থিটা, আর এটা হচ্ছে এটা হচ্ছে এমজি কস থিটা, এমজি সাইন থিটা। তো এই ক্ষেত্রে আমরা মোট বল পেয়ে গেলাম। এখন যেহেতু এটা সমবেগে চলতেছিল তাহলে উপরের দিকের বল আর নিচের দিকের বল সমান হবে, যেহেতু সমবেগে চলতেছিল সমবেগ, অতএব সমান। অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত যে বলটা চেয়েছে, এখানে আমাদের যে বলটা চাওয়া হয়েছে যে গাড়িটির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান কত, এটাই হচ্ছে ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান।
ক্রিয়াশীল বিরুদ্ধ বল, এই দুটোর যোগফল। আচ্ছা, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন এরপরে কি বলা হয়েছে যে গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা কত হলে গাড়িটি সমবেগে না চলে ত্বরণ প্রাপ্ত হবে। তাহলে ক্ষমতার সূত্রটা কি? ক্ষমতা পি ইকুয়াল টু, একটা তো জানি W/T, পি আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে F.V। এটাকে যদি একই দিকে থাকে আমরা লিখতে পারি FV cos থিটা, একই দিকে থাকলে থিটা সমান 0, তখন P সমান FV। তো এটাই আমরা ইউজ করব এখানে, তো এখানে আমাদের হচ্ছে যে বাধাদানকারী বলটা হচ্ছে কত, আমরা যেটা দেখলাম বাধাদানকারী বল F সমান পাইছি আমরা মিউ mg cos থিটা প্লাস mg sin থিটা। তাহলে এখানে f এর মানটা এখানে বসাই দিব। আর v কত হবে আমাদের? v হচ্ছে এখানে কত বেগে চলতেছিল দেখো, 60 কিলোমিটার পার আওয়ার, এত বেগে চলতেছিল। F.V, যেখানে p সমান আছে 60 কিলোমিটার পার আওয়ার, অতএব v সমান 60/3.6 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা পাইলাম বর্তমান ক্ষমতাটা। এখন এর থেকে ক্ষমতাটা একটু বাড়াইলে এটা হচ্ছে কি বর্তমান ক্ষমতা। বর্তমান ক্ষমতা, তাহলে বর্তমান ক্ষমতা থেকে একটু বৃদ্ধি করলেই এটা, তাহলে বর্তমানে আমাদের যে ক্ষমতাটা আছে এই ক্ষমতা থেকে একটু যদি আমরা বৃদ্ধি করি তাহলে এটা ত্বরণ প্রাপ্ত হবে। আর এক্ষেত্রে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, ঘর্ষণ বল এক্ষেত্রে কোনটা? ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বের করতে বলছে। তাহলে ঘর্ষণ বলটার মানটা কত? ঘর্ষণ বলটার মানটা হচ্ছে F = মিউ mg cos থিটা, তাহলে W সমান হবে আমাদের F.S, তাহলে মিউ mg cos থিটা গুণ s। এখানে s টা কত? s হচ্ছে PQ পথ, তাহলে PQ পথ হচ্ছে 5 মিটার, তাহলে এখানে s হচ্ছে 5 মিটার, ব্যাস। আচ্ছা, QC পথে কোনো একটি বস্তুকে ফেলে দিলে এটি কত সময় পর ভূমিতে পৌঁছাবে? x দাগ, এক্ষেত্রে ত্বরণটা হচ্ছে g, তাহলে আমাদের সময় বের করতে বলছে। তাহলে আমরা জানি h = ut প্লাস হাফ GT², এখানে ইউটা 0, তাহলে h = হাফ GT², অতএব t সমান হবে আমাদের √2h/g। আর এখানে h টা কত? h টা ছিল আমাদের sin 35 ডিগ্রি গুণ 5, ব্যাস। এটা করলে আমরা টি বের হয়ে যাবে। এরপরে বলছে 20 কেজি ভরের বস্তুটিকে কিউসি পথে ফেলে দিলে ভূমি হতে 1 মিটার ও 2 মিটার উচ্চতায় মোট শক্তি সংরক্ষিত হবে কিনা। তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে করতে হবে, সেই আমরা 9-10 যেভাবে করে আসছিলাম, যে 1 মিটার ও 2 মিটার উচ্চতায় আমরা করব। এখানে হচ্ছে 11 দাগ, এক মিটার উচ্চতায় বিভব শক্তি হবে হচ্ছে কি
mg h সমান mg গুণ 1। আর গতিশক্তির ক্ষেত্রে আমাদের আগে v বের করা লাগবে, তো v স্কয়ারটা হবে হচ্ছে আমাদের ইউ স্কয়ার তো 0, তাহলে এটা জাস্ট হবে 2g s, এখানে s টা কত হবে 2g x, যে x টা হবে হচ্ছে 2g h মাইনাস 1। তো এখানে h এর মানটা কত? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা h টা এটা বসাইছি, এক্ষেত্রে হবে আমাদের qc মাইনাস 1। এখানে ভালোভাবে লিখে দেই তোমাদের। দেন এইভাবে। তো এখানে কিউসির মানটা তো আমরা জানি, আর অনের মানটা বসাই দিব। কিউসির মানটা কত ছিল? কিউসির মানটা যে ছিল কিউসি সমান হচ্ছে 5 sin 35 ডিগ্রি। ব্যাস, এটা হচ্ছে আমাদের কখন? এটা হচ্ছে আমরা যখন ওই কি বলে 1 মিটার উচ্চতায়, আর এরপরে যখন আমরা 2 মিটার উচ্চতায় বের করবো তখন কিউসি মাইনাস 2 হবে। এরপরে টোটাল শক্তিটা আমাদের সমান হবে, দেখাই দেবে যোগ করে। আচ্ছা, এরপরে প্রশ্ন আছে গাড়িটি এ হতে বিতে যেতে কৃত কাজের পরিমাণ কত? এ থেকে বিতে যেতে কৃত কাজের পরিমাণ কত? এক্ষেত্রেও সেম নিয়ম, এখানে কি করতে হবে? এ থেকে বিতে যেতে কৃত কাজ ডব্লিউ সমান mgh mg, আর এইচ এর মানটা কত হবে? 500 গুণ sin 15। এরপরে আছে এবি রাস্তা বরাবর গাড়িটির বেগ 72 কিলোমিটার পার আওয়ার সীমা অতিক্রম করা সম্ভব নয়, গাণিতিকভাবে উক্তিটির সত্যতা যাচাই করো। এখানে আমাদের কি দেওয়া আছে? ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতা পি। ক্ষমতা পি দেওয়া আছে 152.18 কিলোওয়াট। এটাকে আমরা কনভার্ট করলে 152.18 গুণ 1000 ওয়াট। পরবর্তীতে এখন আমাদের কি বলছে? যে ক্ষমতা বের করতে হবে, যে বেগটা বের করতে হবে ভি। তো আমরা জানি হচ্ছে পি সমান হচ্ছে এফ ডট ভি। তাহলে এখন আমাদের কি লাগবে? এখন আমাদের এফটা লাগবে। তো এখানে আমরা এখন এফটা বের করব। এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত হবে? এফ ইকুয়াল টু হবে, এই ক্ষেত্রে দেখো এই বরাবর কত কাজ করতেছে? এই বরাবর কাজ করতেছে এমজি। তাহলে এই বরাবর কাজ করবে কি? এই বরাবর কাজ করবে এমজি সাইন 15 ডিগ্রি। তাহলে এফ এর মানটা হচ্ছে এমজি সাইন 15 ডিগ্রি। তাহলে এখান থেকে এখন আমরা দেখব যে ভিটা কত। অতএব ভি সমান পি ভাগ এফ, মানে এই মানটা একটা মান আসবে। তো এই মানটা দেখবা যে 72 কিলোমিটার উপরে বেশি হয়েছে না কম হয়েছে, ব্যাস এটাই। 4 কেজি ভরের একটি শক্ত পাথরখণ্ড একই ভরের মাটিতে পোটা একটি লোহার রডের উপর 5 মিটার উঁচু কোনো স্থান থেকে খাড়াভাবে পড়ল, ফলে লোহার রডটি মাটির ভিতরে আরো 10 সেন্টিমিটার প্রবেশ করে। আচ্ছা, তো এখানে জিনিসটা কি হয়েছে? এখানে ধরো মাটি আছে, মাটির উপরে একটা রড রাখা আছে। তো এইখানে একটা বস্তু, এখান থেকে একটা বস্তু নিচে পড়ে। তো এই বস্তুটা যখন নিচে আঘাত করে আমাদের, এখানে যখন আঘাত করে তখন এই বস্তুটা টোটালটা আরো নিচে নেমে যায়, সেটা হচ্ছে এইখানে চলে আসে। তাহলে এতটুকু হচ্ছে কত? 10 সেন্টিমিটার নিচে নেমে গেছে। আর এই উচ্চতাটা হচ্ছে কত? এই উচ্চতাটা হচ্ছে 5 মিটার। এখন আমাদের বলছে যে এতটুকু যখন নিচে নামছে তখন এখানে একটা বল বাধাপ্রাপ্ত হয়েছে, সেই বলটা কত? এফ ইকুয়াল টু কত? এখন আমাদের এফটা বের করতে হবে। তো এইটা হচ্ছে কিভাবে করব আমরা? এখন আমরা বের করব যে এই বস্তুটার ত্বরণ কত, ত্বরণটা বের করব। যে এই ক্ষেত্রে এইখানে আসছে, এখানে ত্বরণ কত? আমাদের হচ্ছে বের করা লাগবে কি? ত্বরণ। ত্বরণ বের করব আমরা। এখন আমরা ত্বরণ কিভাবে বের করব? ত্বরণ বের করতে হলে এখানে আমাদের কি লাগবে? এই আঘাত লাগার মুহূর্তে এই বস্তুটার বেগ লাগবে।
দেখো বেগটা কি হবে, এইখান থেকে বস্তুটা নিচে পড়ছে, তাহলে আমরা কি লিখতে পারি যে এখানে যখন ভিটা আসছে, ভিটা কত হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে যেহেতু ইউ এর মানটা 0, তাহলে এটা হবে 2gh। তাহলে ভির মানটা হবে √2gh। তুমি ভি পেয়ে গেছো। আর তাহলে এই ভিটাই হচ্ছে কি, এই যে যে লোহার দণ্ডটা, এই ভিটাই হচ্ছে লোহার দণ্ডের আদিবেগ। মানে কি হয়েছে জিনিসটা, ধরো এখানে আমার হাত আছে, হাতের উপরে এই বস্তুটা এসে এখানে নিচে পড়ছে, তাহলে এই আমার হাতটা একটু নিচে ডেবে গেছে, তাহলে এই বস্তুটা যখন আঘাত করছে এখানে, তাহলে এখানে বস্তুটা একটা কি ছিল, বেগ ছিল। তাহলে এই বেগটাই আমরা বের করছি, এখান থেকে উপর থেকে নিচে পড়ছে, তাহলে কি পরিমাণ নিচে নামছে, এইচ পরিমাণ। আমরা কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। সেই সূত্র দ্বারা আমরা এখানে ভিটা বের করলাম। এখন এই ভিটা থেকে আমরা হচ্ছে বের করব, এই মানে এতটুকু থামার পরে এই বস্তুটা কি হয়েছে, থেমে গেছে। তাহলে এটা হচ্ছে আদিবেগ, যখন আঘাত করছে তখন হচ্ছে আদিবেগ ভি, এবং যখন থেমে যাচ্ছে সেই বেগটা হচ্ছে কত, 0 হবে। তাহলে শেষ বেগটা হবে 0, এবং শেষ বেগ হবে 0। এখন আমাদের কি বের করতে হবে, ত্বরণ বের করতে হবে। তো এখানে সরণ এস ইকুয়াল টু 10 সেন্টিমিটার বা 0.1 মিটার। তাহলে আমরা কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে এখান থেকে জি না, তো এখানে এ হবে, দুঃখিত, যেহেতু মাটির নিচে, তো এখানে হচ্ছে এ হবে আমাদের 2s। তাহলে এখান থেকে আমাদের এই ভিটাকে আমরা ইউ ধরছি, এটা ইউ, আর এইখানে শেষ বেগটাকে ধরছি আমরা ভি। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করব, এখন এখান থেকে এ বেরোবে, এখান থেকে এ বেরোনোর পর আমরা হচ্ছে এফ বের করব, অতএব এফ সমান এম এ। কিন্তু এখন আমাদের জিনিসটা হয়েছে কি, এই ক্ষেত্রে তো আমাদের আরেকটা বল কাজ করতেছে। এই ক্ষেত্রে আমাদের নিচের দিকে এমজি কাজ করতেছে, নিচের দিকে এমজি কাজ করতেছে। সো এমজির জন্য তো নিচে নামতেছে, তাহলে এমজিরও বিপরীত দিকে আমাদের একটা বল প্রয়োগ করতে হচ্ছে। এখন সেই বলটাই আমাদের লাগবে, যে ঠিক কি মানে টোটাল যে এমজিটাও তো আমাদের নিচের দিকে টানতেছে, তো আমরা যখন উপরের দিকে বল প্রয়োগ করছে, এই বলটাকে তো আমরা বাধা প্রদান করতেছি, প্লাস এমজিটাকেও বাধা প্রদান করতেছে। তাহলে টোটাল বাধাদানকারী বল এটা হবে, এর সাথে আমাদের এমজিটা যোগ করতে হবে, তাহলে হচ্ছে আমরা টোটাল বাধাদানকারী বলটা পাবো। এখন এই জিনিসটা আমরা ইজিলি কিভাবে করব, ইজিলি আমরা এইভাবে করতে পারি যে এইখান থেকে বস্তুটা পড়ছিল, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এস। তাহলে আমরা লিখতে পারি mg h প্লাস s ইকুয়াল টু f ডট s। অতএব f সমান s। এইভাবে আমরা করতে পারি। এখন আমি এইভাবে কেন করি নাই সেটা আমি বলতেছি, এইভাবে কেন করি নাই। আমাদের হচ্ছে যখন প্রশ্নে এই জিনিসটা থাকবে না, যদি আমাদের প্রশ্নে ঘ দাগে না বলে যে কাজ শক্তি উপপাদ্য সমর্থন করে কিনা, তাহলে আমরা এই সূত্র দিয়ে ইজিলি করে ফেলতে পারবো। এই সূত্র দ্বারা আমরা সহজে কখন করতে পারবো, যখন প্রশ্নে কাজ শক্তির উপপাদ্য সংরক্ষণের কথা বলবে না। কি বলছি খেয়াল রাখবা, যখন আমাদের প্রশ্নে কাজ শক্তি উপপাদ্যের কথা, যখন এই প্রশ্নটা থাকবে না, যখন এই প্রশ্নটা থাকবে না, তখন আমরা সরাসরি এই ছোট্ট একটা সূত্র দিয়ে ম্যাথটা করে ফেলতে পারবো। কিন্তু প্রশ্নে যদি আমাদের ওই জিনিসটা থাকে, তাহলে আমাদের একটু কষ্ট করে এই ফুল প্রসেসে নিয়মে করতে হবে। তাহলে কি বলছি বুঝতে পারছো জিনিসটা, যে আমাদের হচ্ছে যদি এই প্রশ্নটা না থাকে,
তাহলে আমরা শর্টকাট, মানে শর্টকাট না এটা আসলে, আমরা সরাসরি, এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য থেকে আসছে, সরাসরি আমরা এইভাবে করে ফেলতে পারবো। আর যদি প্রশ্নে থাকে, ওই প্রশ্নটা থাকে, তাহলে আমাদের হচ্ছে এই নিয়মে করতে হবে। সবসময় শেষে খেয়াল রাখবা, এই পর্যন্ত সবাই পারবা, ত্বরণ বের করতে সবাই পারবা, জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে যে লাস্টে গিয়ে এমজি যোগ করতে হবে, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে বলছে কাজ শক্তি উপপাদ্য সমর্থন করে কিনা। তো আমরা এখানে কি বের করছি, বাধাদানকারী বল বের করছি। এখন সমর্থন করে কিনা এটা বের করার জন্য আমাদের এই দুটা জিনিস বের করতে হবে। এর জন্য আমাদের mgh প্লাস mgs এটা বের করব, আর হচ্ছে f ইন্টু s বের করব। দেন মানে বেসিক্যালি আমরা এই জিনিসটা বের করব আর এই জিনিসটা বের করব, এই দুটো যদি সমান হয় তাহলে হচ্ছে কাজ শক্তি উপপাদ্য সমর্থন করে। এখন আমরা যে কি বলছিলাম যে এই জিনিসটা আমরা হচ্ছে ধরেই নিয়েছিলাম সমর্থন করে, সেই অনুযায়ী হচ্ছে এই সূত্রটা আসছে। এখন ওরা প্রশ্নেই বলছে যে এটা প্রমাণ করো, এখন আমরা যদি না এটা যদি মানে প্রমাণই করতে বলছে তাহলে আমরা ধরতে পারবো, পারবো না। এই জন্য হচ্ছে বলছে যদি ওই প্রশ্নটা না থাকে তাহলে আমরা এই নিয়মে করতে পারবো, আর ওই প্রশ্নটা থাকলে শেষে আমাদের এটা দেখাইতে হবে। আনুভূমিক কাঠের উপর একটি পেরেক উলম্বভাবে রাখা আছে। 1 কেজি ভরের একটি হাতুড়ি দ্বারা পেরেকটিকে খাড়া নিচের দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করা হলো। পেরেকটি কাঠের মধ্যে 0.015 মিটার ঢুকে গেলে গড় বাধাদানকারী বল নির্ণয় করো। যে এই ক্ষেত্রে আমরা সরাসরি এই কাজ শক্তি উপপাদ্যটা আমরা ব্যবহার করতে পারবো। এটা হাতুড়ি, একে হচ্ছে কি বেগে আঘাত করছে, ভি বেগে, এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এটা কত দূরে নিচে নেমে গেছে, এটা হচ্ছে 0.015 মিটার নিচে নেমে গেছে। তো এখানে বাধাদানকারী বলটা হচ্ছে আমরা ধরবো এফ, তাহলে সরাসরি আমরা এইভাবে করে ফেলবো, mgh প্লাস হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এফ ডট এস। এইখান থেকে আমরা এফ বের করে ফেলবো, এইটা হচ্ছে এস, এস আর এইটার ভরটা হচ্ছে এম, এটা না তো। ঠিক আছে, আমরা সরাসরি এইভাবে করে ফেলতে পারবো। আর এটা হচ্ছে কোনটায় পেরেক উলম্বভাবে রাখা আছে, এইভাবে রাখলে আমরা এই ম্যাথটা করতে পারবো। আর যদি দেওয়ালে রাখা হতো, দেওয়াল, দেয়ালে বললে শুধু হাফ এম বি স্কোয়ার সমান এফ ডট এস। আর যদি উলম্ব তলে রাখে, খাড়া মানে নিচের দিকে আছে এইভাবে, তাহলে হচ্ছে আমরা এই নিয়মে করব। একটি রাইফেলের গুলি প্রতিটি 5 সেন্টিমিটার পুরুত্বের 2টি কাঠের তক্তাকে ভেদ করতে পারে এবং পৃথকভাবে কোনো একটি দেওয়ালের মধ্যে 20 সেন্টিমিটার ভেদ করতে পারে। গুলিটি দেয়ালের মধ্যে কতটুকু ভেদ করতে পারবে যদি উল্লেখিত একটি তক্তা দেয়ালের সামনে সংযুক্ত থাকে। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো যে টোটাল শক্তি দ্বারা E/2। এরপরে বলছে 5 সেন্টিমিটার দেয়ালের মধ্যে 20 সেন্টিমিটার এবং পৃথকভাবে, মানে কি বলছি যে একটা গুলি আমরা ধরো একটা তক্তা বরাবর গুলি করলাম, হচ্ছে 2টা তক্তা ভেদ করতে পারে, এবং এবার তক্তা টক্তা সব সরাই ফেললাম, এবার একটা দেওয়ালে গুলি করলাম, হচ্ছে দেওয়ালের মধ্যে 20 সেন্টিমিটার ঢুকতে পারে। এখন
ই শক্তি দ্বারা। তাহলে এখন কি বলছে আমাদের প্রশ্নে, বলছে কি একটা দেওয়ালের সামনে একটা তক্তা লাগানো আছে। একটা তক্তা লাগানো আছে, তাহলে একটা তক্তা ভেদ করার পরে এইখানে যখন আসছে, এখানে আসার পরে একটা তক্তা ভেদ করার পরে একটা তক্তার ভেদ করার পরে শক্তি কি থাকতেছে, ই মাইনাস E/2 সমান হচ্ছে E/2। তাহলে আমাদের E/2 পরিমাণ শক্তি অবশিষ্ট থাকতেছে। এখন এই শক্তি দ্বারাই দেওয়ালটা ভেদ করবে। তো আমরা দেখতেছি ই শক্তি দ্বারা হচ্ছে 20 সেন্টিমিটার প্রবেশ করে, অতএব E/2 দ্বারা প্রবেশ করবে 10 সেন্টিমিটার। শেষ। আচ্ছা, এরপরে বলছে দাঁড়িয়ে থাকা দণ্ডটি ভূমিতে পতিত হলে কত কৌণিক বেগে ভূমিতে আঘাত করবে। এখানে কি করব আমরা, শক্তি সংরক্ষণশীলতা। শক্তি সংরক্ষণশীলতা আমরা ব্যবহার করব। এখন এখানে কি বলছে যে দাঁড়িয়ে থাকা দণ্ডটি ভূমিতে পতিত হলে কত কৌণিক বেগে ভূমিতে আঘাত করবে। তাহলে এখানে দেখো জিনিসটা কি হয়েছে, যে এখানে যখন পড়তেছে তখন এটা কি একটা কৌণিক বেগ সৃষ্টি হচ্ছে, আর একটা কৌণিক বেগ থাকলে এখানে কি থাকবে, কৌণিক গতিশক্তি থাকবে। তাহলে এখানে হবে আমাদের বিভব শক্তি সমান কৌণিক গতিশক্তি। মানে এইখানে যে আমাদের বিভব শক্তিটা ছিল, এই যখন এখানে পড়বে, এইভাবে এসে যখন পড়বে, তাহলে এইখানে একটা কি থাকবে, এখানে একটা কৌণিক বেগ থাকবে ওমেগা, এখানে একটা কৌণিক গতিশক্তি থাকবে ই কে, সেই গতিশক্তি আর ওই যে এইখানে থাকা অবস্থায় যে বিভব শক্তিটা ছিল সেটা সমান থাকবে। এখন এই বস্তুটা যখন এখানে দাঁড়ায় আছে, তখন আমাদের বিভব শক্তি যখন বের করব, তখন এইচটা কত বলবো, এইচটা হবে আমাদের বিভব শক্তি mgh। তো এইচটা হবে আমাদের ভরকেন্দ্রের সরণ। এটা হবে আমাদের ভরকেন্দ্রের উচ্চতা। তাহলে এখানে বিভব শক্তিটা হবে আমাদের mg গুণ, এখানে হচ্ছে 3 মিটার আছে, তাহলে এটা কত হবে 3/2। এই টোটালটা হচ্ছে 3 মিটার। ভরকেন্দ্রটা আছে ঠিক মাঝখানে আছে, তাহলে উচ্চতাটা কত হবে 3/2। এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রের উচ্চতা। তাহলে এটা হচ্ছে বিভব শক্তি। আর কৌণিক গতিশক্তির সূত্রটা কি, হাফ আই ওমেগা স্কয়ার। এখন এই আইটা কত হবে, এখানে আই হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক। তাহলে এখানে এটা হচ্ছে দণ্ডের জড়তার ভ্রামক কত হবে 1/12, নাকি এটা কি এক প্রান্তে আছে, এক প্রান্তে থাকলে কি হয় 1/6 নাকি 1/3 বলো। আচ্ছা, এটা হচ্ছে দণ্ড, তাহলে দণ্ডের যে সূত্রটা আছে সেটা আমরা ব্যবহার করব। তাহলে mg এটা হচ্ছে 1.5 ইকুয়াল টু হাফ হচ্ছে 1/3 ml স্কয়ার ইন্টু ওমেগা স্কয়ার। এটা তাহলে আমাদের হচ্ছে এই যে সূত্রটা আছে, এখান থেকে আমরা এখন ওমেগা বসাই দিব। এল হচ্ছে এই দণ্ডের উচ্চতা। নেক্সট প্রশ্নে আচ্ছা 8, h ইকুয়াল টু 20 মিটার হলে নিরেট গোলকটিকে উপর হতে ছেড়ে দিলে ভূমিতে কত বেগে আঘাত করবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয়েছে, এখান থেকে একটা বড় বস্তু ছেড়ে দেওয়া হয়েছে, এখানে আসার পরে কত বেগে আঘাত করবে সেটা আমাদের বের করতে হবে। তো একটা বস্তু ছেড়ে দিলে এটা কিভাবে পড়বে, এটা হচ্ছে ঘুরতে ঘুরতে পড়বে। তাহলে এখানে কি থাকবে, কৌণিক গতিশক্তি প্লাস রৈখিক গতিশক্তি দুইটাই থাকবে। তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের
mgh প্লাস হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, দুইটাই থাকবে। এইখানে আমাদের শুধু ছিল হচ্ছে কি, এইখানে শুধু আছে আমাদের বিভব শক্তি, আর এইখানে আসার পরে আমাদের আছে বিভব কৌণিক গতিশক্তি, টোটাল মোট গতিশক্তি আছে। আর এইখানে আছে শুধু বিভব শক্তি। তাহলে এই বিভব শক্তিটা এখানে মোট গতিশক্তি সমান হবে। এখন এখানে মোট গতিশক্তিটা কি হবে? কৌণিক গতিশক্তি প্লাস রৈখিক গতিশক্তি। তাহলে এই ক্ষেত্রে আমাদের বের করতে বলছে হচ্ছে কত বেগ, এটা হচ্ছে মূলত হচ্ছে ভি বের করতে হবে। তাহলে এখানে আমরা mgh হাফ এম ভি স্কোয়ার প্লাস ওমেগার এখানে লেখা যায় হচ্ছে, হ্যাঁ, আর আই এর সূত্রটা এখানে লিখে ফেলি। আই এর সূত্রটা হচ্ছে আমাদের এখানে 2/5 mr স্কোয়ার, আর ওমেগাটা হবে v/r হোল স্কোয়ার। তাহলে এখান থেকে হাফ এম ভি স্কোয়ার প্লাস 1/5 এম ভি স্কোয়ার, ব্যাস। এরপরে দুটো যোগ করে এখান থেকে আমাদের ভি বের করতে হবে। একটি স্প্রিং এর উপর 10 নিউটন বল প্রয়োগ করা এটি 4 সেন্টিমিটার প্রসারিত হয়। এই স্প্রিংটিকে প্রথমে 6 সেন্টিমিটার এবং পরবর্তীতে আরও 6 সেন্টিমিটার প্রসারিত করা হলো। স্প্রিংটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণে কাজের পরিমাণ সমান হবে কি? প্রথম 6 সেন্টিমিটার প্রসারণে এতে সঞ্চিত বিভব শক্তির পরিমাণ কত? উদ্বেগ স্প্রিংটির বলটির সংরক্ষণশীল বল কি? আচ্ছা, স্প্রিং ধ্রুবক কত আমরা কি জানি? F = kx। এক্সটা কত? যে এফ বল প্রয়োগ করলে কতটুকু প্রসারিত হয়। তো এখানে আমরা দেখতেছি 10 নিউটন বল প্রয়োগ করলে 4 সেন্টিমিটার প্রসারিত হয়, এটা হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমাদের কে সমান হবে F/x, এটা। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে আসি দ্বিতীয় ক্ষেত্রে। হ্যাঁ, এক দেখ আমাদের হচ্ছে কৃতকাজ। তো কাজ বা বিভব শক্তি দুই ক্ষেত্রে আমাদের ডব্লিউ সূত্রটা হচ্ছে হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ কে এক্স, সেইখানে আমরা মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের স্প্রিং এর কৃতকাজ বের করার মেইন সূত্র। এটা হচ্ছে আমাদের স্প্রিং এর কৃতকাজ বের করতে আমাদের মেইন যে সূত্রটা সেটা, যে হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। এখন ফাইনালটা মানে হচ্ছে প্রসারিত বা সংকুচিত করছে যতটুকু, আর ইনিশিয়ালটা হচ্ছে আগে কতটুকু ছিল। তো যখন আমরা বলি জাস্ট একটা নর্মাল স্প্রিংকে সংকুচিত বা প্রসারিত করি, তখন আমাদের এক্স ইনিশিয়ালের মানটা হয় 0। এই জন্য তখন আমাদের তখন আমাদের ডব্লিউটা হয়ে যায় হাফ কে এক্স স্কোয়ার। আর যখন আমাদের ইনিশিয়ালের মানটা দেওয়া থাকে তখন আমাদের এটা ইউজ করা লাগে। তো এই ক্ষেত্রে আমাদের একে কি বলছে, যে প্রথম ক্ষেত্রে, তো প্রথম ক্ষেত্রে আমাদের কি ছিল? প্রথমে 6 সেন্টিমিটার, মানে প্রথমে আমাদের প্রথম ক্ষেত্রে এক্স ফাইনাল হচ্ছে 0.06 মিটার, আর এক্স ইনিশিয়ালটা হচ্ছে 0। আর দ্বিতীয় ক্ষেত্রে এক্স ফাইনালটা হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার, যেটা হচ্ছে 0.12 মিটার। কারণ কি এখানে হচ্ছে কি বলছে, প্রথমে 6 সেন্টিমিটার পরে আরো 6 সেন্টিমিটার, তাহলে মোট কত? মোট হচ্ছে 12। আর এই ক্ষেত্রে আমাদের এক্স ইনিশিয়ালটা কত হচ্ছে? এক্স ইনিশিয়ালটা হচ্ছে 6 সেন্টিমিটার, 0.06 মিটার। তো এখানে তুমি মানগুলো বসাই দিবা, বেস্ট। একবার প্রথম ক্ষেত্রে বের হবে, একবার দ্বিতীয় ক্ষেত্রে বের হবে। প্রথম 6 সেন্টিমিটার প্রসারণেতে সঞ্চিত বিভব শক্তির মানটা কত? বিভব শক্তি কৃতকাজ সেম। তো এই ক্ষেত্রে এই যে এইখানে যেভাবে করবা সেইভাবেই হবে। এরপর বলছে উদ্দীপকে স্প্রিং বলটি সংরক্ষণশীল বল কিনা। দেখো এই ক্ষেত্রে আমাদের জাস্ট কোনো ডিফারেন্স নাই, তোমরা হচ্ছে একবার বের করবা স্প্রিং এর দ্বারা। ও এই ক্ষেত্রে বলছে উদ্দীপকে স্প্রিং বলটি সংরক্ষণশীল কিনা। তো তোমরা জাস্ট এখানে কিছুই না, তোমরা হচ্ছে যখন হচ্ছে ই হবে যে প্রসারিত করছো, তখন হচ্ছে কি ইউজ করবা?
পজিটিভ ইউজ করবা, যে মানুষের দ্বারা যেটা পজিটিভ ইউজ করবা, আর স্প্রিং এর দ্বারা সেটা জাস্ট সূত্রটাকে একটা মাইনাস থাকবে, দুইটা যোগ করে দিবা, শূন্য হবে। জাস্ট একবার ইউজ করবা হচ্ছে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। এখানে যেহেতু আমাদের মানে ইউজ করা লাগবে না, মানে আমাদের এই যে এক্স ইনিশিয়াল ফাইনাল ইউজ না করে শুধু জাস্ট একটা এক্স বসাইলেই হবে। তুমি জাস্ট চাইলে শুধু 6 বসাই দিলেও পারো, শুধু 6 বসাইলেই হবে। তো এই ক্ষেত্রে তুমি চাইলে শুধু হাফ কে এক্স স্কোয়ারটা বসাইও করতে পারো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে স্প্রিং এর দ্বারা, স্প্রিং এর দ্বারা হচ্ছে মাইনাস হয়, স্প্রিং এর দ্বারা হাফ কে এক্স স্কোয়ার, আর বাহ্যিক বল দ্বারা হচ্ছে পজিটিভ হবে, এটা হচ্ছে স্প্রিং দ্বারা। তারপরে জাস্ট এই দুটো যোগ করব, 0 হবে, অতএব সংরক্ষণশীল। ব্যাস এটাই। 50 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিং এর উপর 50 সেন্টিমিটার উপর থেকে 2 কেজি ভরের ব্লক পতিত হলে স্প্রিংটি সর্বোচ্চ কতটুকু সংকুচিত হবে। তো এই ম্যাথটা হচ্ছে আমাদের কি হয়েছে, যে এখানে একটা স্প্রিং রাখা আছে, এখানে একটা বস্তু এইখান থেকে হচ্ছে নিচে পড়তেছে, তো এই উচ্চতা কত দেওয়া আছে, 50 সেন্টিমিটার। এটা হচ্ছে 2 কেজি ভর, কতটুকু সংকুচিত হবে। তো ধরো এক্স পরিমাণ সংকুচিত হচ্ছে, ধরো এইখানে নেমে আসছে, ঠিক আছে, এক্স। তাহলে জাস্ট কি করবা, এই যে এম জি এইচ প্লাস এক্স ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এইখান থেকে এক্স বের করবা। জাস্ট এই সূত্রটা বসাবা, এই সূত্র বসায় এক্সটা বের করবা, এম জি এইচ প্লাস এক্স ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এখান থেকে এক্স বের করবা। নেক্সট প্রশ্ন 11 দাগ। 11 দাগে আমরা দেখি কি আছে, আমাদের বলছে কিউ ও বি কোণ নির্ণয় করো, অর্থাৎ এখানে হচ্ছে কিউ ও বি কোণ নির্ণয় করতে হবে, এরকম আছে জিনিসটা। তো এই অ্যাঙ্গেলটা নির্ণয় করতে হবে, আমরা এটাকে থিটা ধরলাম। তাহলে আমাদের হচ্ছে কি, দেখো এটা দেওয়া আছে কিউ ও বি, কিউ ও বি, এটা হচ্ছে কিউ ও বি। তাহলে আমাদের কিউবি দেওয়া আছে না, কিউবি দেওয়া নাই, পিবি দেওয়া আছে, তাহলে আমরা এখানে পিবি ধরি, কারণ পি আর যেটা বের করবো একই জিনিস, এটা পি, কারণ পিওবি আর কিউওবি একই জিনিস হবে, একটাই সেম কোণ হবে। তাহলে আমাদের পিবি দেওয়া আছে 0.6 মিটার, আর এইখানে দেখো এখানে ও এটা হচ্ছে 1 মিটার, তাহলে এইটাও কত হবে, এইটাও হবে 1 মিটার। তাহলে আমাদের ওবিটাও হবে 1 মিটার, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা থিটাটা হবে হচ্ছে সাইন থিটা হবে আমাদের, যেহেতু লম্ব বাই অতিভুজ 0/6/1, এক্ষেত্রে আমরা থিটা বের করে নিব। এরপরে 2-এ আসি। 2 এখানে বলছে ভিসি ও ভিভি নির্ণয় করো, তো এখানে হচ্ছে সিটা হচ্ছে এই বিন্দু আর বিটা হচ্ছে এই বিন্দু, তো বি বিন্দুর হচ্ছে 0 হবে, বি বিন্দুতে বেগ হবে 0, এটাকে আমরা ইউ ধরলাম, ইউ সমান 0। এখন আমাদের ভিসি নির্ণয় করতে হবে। তো ভিসি নির্ণয় করতে আমাদের এইখান থেকে কি হয়েছে, দেখো যে বি থেকে সিতে আসছে, তাহলে বি থেকে সিতে আসলে আমাদের এই সরণটা লাগবে, বি থেকে সিতে যে সরণ, এই সরণটা লাগবে, সরণ এস ইকুয়াল টু হচ্ছে কোনটা হবে, পি কিউ। পি কিউ, এখন পি কিউ বের করবো কিভাবে, আমরা পি কিউ বের করবো হচ্ছে এই টোটাল ও এ থেকে আমরা যদি বাদ দেই, এখানে কি কি আছে দেখো, কিউ সি দেওয়া আছে, পিবি দেওয়া আছে, তো পিবি থেকে আমরা হচ্ছে ওপি বের করতে পারবো, আর কিউ সি দেওয়া থেকে আমরা হচ্ছে ও কিউ বের করতে পারবো। তো আমরা ও কিউ থেকে ওপি বাদ দিব, ও কিউ থেকে ওপি বাদ দিব। এখন ও কিউটা কত হবে, ও কিউ
ও কিউটা হবে হচ্ছে রুট ওভার ও সি স্কোয়ার মাইনাস কিউ সি স্কোয়ার, ও সি স্কোয়ার মাইনাস কিউ সি স্কোয়ার, এখান থেকে বিয়োগ হবে ওপিটা কত হবে, ওপিটা হবে হচ্ছে ওবি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের কি বের হয়ে গেল, এখান থেকে আমাদের এস বের হয়ে গেল। পরবর্তীতে আমাদের ভিটা হবে কত, ভিসি হবে রুট ওভার 2GS। ব্যাস, এখান থেকে হয়ে গেল আমাদের। আচ্ছা, নেক্সটে আসি। এখানে বলছে রাফি এই ভি ম্যাক্স কত, ভি ম্যাক্স হচ্ছে এ বিন্দুতে, তাহলে আমাদের হচ্ছে এ বিন্দুতে বেগ বের করতে হবে ভি ম্যাক্স। এ বিন্দুতে বের করব আমরা। এখন এ বিন্দুতে কিভাবে বের করব, এ বিন্দুতে হইলে আমাদের এই যে পি এ, আচ্ছা হ্যাঁ পি এ এই দূরত্বটা লাগবে, তাহলে সরণ পি এ এটা হবে হচ্ছে আমাদের এই ও এ মাইনাস ওপি, ওপির মানটা হচ্ছে ওবি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে ও এটা বের হয়ে যাবে, ও এ বের হয়ে গেলে আমরা মান বসাইলে আমরা পি এ পেয়ে যাব। দেন সেম নিয়ম, ভি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2GS, কারণ এখানে ই হচ্ছে 0। এরপরে আমাদের সি ও বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি নির্ণয় করতে বলবে। তো আমরা হচ্ছে ভি তো বের করে ফেলছি, আর সিটা হবে কি জাস্ট এখানে যে উচ্চতাটা এইচ, এটা হচ্ছে ইপি ইকুয়াল টু এমজিএইচ। এখন সির ক্ষেত্রে কি হবে, সির ক্ষেত্রে যখন আমরা করব এইচসি, এইচসিটা হচ্ছে কত পি কিউ, সরি এইচসিটা হচ্ছে কিউএ, এইচসিটা হচ্ছে কিউএ। কিউএটা কিভাবে বের করব, কিউটা বের করব হচ্ছে ও এ মাইনাস ও কিউ, আর ও কিউটা হচ্ছে কিভাবে বের করছিলাম আমরা, ও সি স্কোয়ার মাইনাস কিউ সি স্কোয়ার। তাহলে এখানে হবে আমাদের ইপি সমান এম জি ও এ মাইনাস ও সি স্কোয়ার মাইনাস কিউ সি স্কোয়ার। ব্যাস, এটা হচ্ছে আমাদের কোথার সি বিন্দুতে, আর বি বিন্দুর সময় আমরা হচ্ছে পি এ দূরত্বটা নিব। ব্যাস, তাহলে আমাদের হয়ে যাবে। এরপরে বলছে সিস্টেমটি সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে কিনা। তাহলে এখানে আমরা বিভব শক্তি বের করছি, তার গতিশক্তির সাথে যোগ দিব। এখানে আমরা বিভব শক্তি বের করছি, গতিশক্তির সাথে যোগ দিব, দুইটা সমান হবে, তাহলে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলবে। এরপরে বলছে প্রতিটি 0.125 ঘনমিটার আয়তনের এবং 250 কেজি ভরের 4টি ব্লককে পরপর সাজিয়ে স্তম্ভ তৈরি করা হলো। উদ্দীপকে বর্ণিত স্তম্ভের উপর হতে কোনো একটি বস্তুকে ফেলে দিলে ভূমি হতে কত উচ্চতা এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এটা হচ্ছে নর্মাল প্রশ্ন, আমরা যে 9-10 যেগুলো করে আসছিলাম সেইগুলোই। যে ধরো এইখান থেকে একটা বস্তু ছেড়ে দিছো, এটা হচ্ছে ভূমি, তো এই টোটাল দূরত্বটা হচ্ছে এইচ, টোটাল দূরত্ব হচ্ছে এইচ। তো আমরা ধরলাম এই পয়েন্টে ভূমি থেকে এক্স উচ্চতায়, এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে এই পয়েন্টটা আমাদের ইপিটা কত হবে, ইপিটা হবে এমজি এক্স, আর ইকেটা কত হবে, ইকের জন্য আমাদের ভি লাগবে। এখন এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে কত এইচ মাইনাস এক্স। তাহলে এখানে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার প্লাস 2g এইচ মাইনাস এক্স। তাহলে ভি স্কোয়ার হবে আমাদের 2g এইচ মাইনাস এক্স। তাহলে গতিশক্তিটা হবে আমাদের হাফ এম ভি স্কোয়ার। পরে এইখান থেকে আমরা এখানে মানটা বসাই দিব, হাফ এম 2g এইচ মাইনাস এক্স ইকুয়াল টু 2 mg x। এখান থেকে আমরা x বের করে নিব। এরপরে আছে ব্লকগুলোর একটি উপর আরেকটি বসিয়ে স্তম্ভ তৈরি করতে কৃতকাজ কত হবে। এক্ষেত্রে আমাদের কৃতকাজের সূত্রটা হচ্ছে একটা ব্লকের উপর আরেকটা ব্লক সাজিয়ে কৃতকাজের সূত্র
কৃত কাজ ডব্লিউ সমান হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ইন্টু mgh। তাহলে এখানে n হচ্ছে কয়টা, n হবে 4টা। তাহলে n এর মান হচ্ছে 4, m এর মান দেওয়া আছে, আর h এর মান কত, এখান থেকে h এর মানটা কিভাবে বের করবে, এখানে হচ্ছে আয়তন দেওয়া আছে। তাহলে h হবে হচ্ছে কিউবিক রুট 0.125, এটাকে কিউবিক রুট করতে হবে, তাহলে হচ্ছে তুমি h পাবা। ব্যাস এইখান থেকে তাহলে তুমি n কৃত কাজটা বের হয়ে গেল। এরপরে বলছে স্তম্ভটিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে কাজ উদ্দীপকে বর্ণিত স্তম্ভ তৈরিতে কাজের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ করো। এখানে হচ্ছে 30 ডিগ্রিতে রাখতে কৃত কাজটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে রাখি, হ্যাঁ এইটা হচ্ছে 30 ডিগ্রি কোণে আমরা রেখেছি। এখন আমাদের ভরকেন্দ্রটা কোথায় আছে, ভরকেন্দ্র আছে হচ্ছে এইখানে। এখন ভরকেন্দ্রের এই উচ্চতাটা আমাদের লাগবে h, ভরকেন্দ্রের উচ্চতা আমাদের লাগবে। এখন কিভাবে বের করব, এখন এই দূরত্বটা হচ্ছে কত, আচ্ছা টোটাল আগে এটা বের করি। টোটাল এটা কত, এটা হবে হচ্ছে আমাদের 4, এই যে একটা যে দূরত্বটা সেটা হচ্ছে কত 0.125, এটা হচ্ছে 0.5 আসে, এটা হচ্ছে 2 মিটার। তাহলে এত হবে কত 1 মিটার। এখন আমাদের লাগবে কি, এই পাশের টুকু লাগবে, এতটুকু আমরা কত আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা 30 হইলে এটাও 30, এটাও 30, আর এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা 30 ডিগ্রি যদি হয়, এটা যেহেতু সেম, তাহলে এই অ্যাঙ্গেলটা এটাও যত, এটাও আমাদের কি হবে সেম হবে। তাহলে এই যে দূরত্বটা, এই যে এই বরাবর এটা কত, এটা হচ্ছে 0.5 মিটার। তাহলে এতটুকু কত, এতটুকু হচ্ছে, আচ্ছা সরি এটা 30 ডিগ্রি না, একটু ভুল বলছি। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা হবে হচ্ছে 0.5 মিটার, 0.5 মিটারের অর্ধেক, এটা হচ্ছে 0.25 মিটার। তাহলে দেখো এটা হচ্ছে 0.25 মিটার, এটা হচ্ছে কত ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে 90, 30, এটা হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে তুমি এটা জানো 0.25, তোমার এখন এটা লাগবে। তাহলে আমরা কি জানি, tan 60 ডিগ্রি সমান হবে, tan 60 ডিগ্রি সমান হচ্ছে, এটা হচ্ছে তোমার কি লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব এটা হচ্ছে তোমার x ভাগ 0.25, তাহলে x সমান হচ্ছে 0.25 ইন্টু √3। তাহলে টোটাল যে এই দূরত্বটা এটা হবে আমাদের, এটা ধরলাম আমরা o, এটা ধরলাম b, তাহলে OB-টা হবে আমাদের 0.25 গুণ √3 প্লাস 1 মিটার। এখন আমরা OB পাইলাম, এখন হচ্ছে এইটা বের করতে হবে। তাহলে h সমান হবে OB sin 30 ডিগ্রি, যেটার মানটা কত হবে, যেটার মানটা হবে কত 0.25 √3 প্লাস 1 ইন্টু sin 3 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা হচ্ছে এইচটা পাইলাম। পরবর্তীতে কৃত কাজ ডব্লিউ সমান হবে, এখানে আমাদের কি বলছিল, এখানে বলা হয়েছিল আনুভূমিক 30 ডিগ্রি কোণে আনত রাখতে। তাহলে এইখানে আমাদের দেখো শুরুতে ছিল কিভাবে, শুরুতে ছিল এই যে এইভাবে সমানও ছিল। তাহলে তখন আমাদের ভরকেন্দ্রটা কোথায় ছিল, ভরকেন্দ্রটা ছিল এইখানে, তখন আমাদের ভরকেন্দ্রটা ছিল হচ্ছে 0.25 মিটার উপরে। তাহলে আমাদের ভরকেন্দ্রের সরণটা কত হইল, ভরকেন্দ্রের সরণ সেটা হচ্ছে আমাদের h মাইনাস 0.25, অতএব ডব্লিউ সমান হবে mgh মাইনাস 0.25। এখানে এইচটা কত, এইচ হচ্ছে যেটা, আচ্ছা
এরপর বলছে 4টি ব্লককে একটির উপর একটি রেখে স্তম্ভ তৈরি করা ও ভূমিতে 4টি ব্লককে একত্রে করে স্তম্ভ তৈরি করে স্তম্ভে খাড়া করা, এই দুইটি পদ্ধতির মধ্যে কোনটি উপায়টি অধিক গ্রহণযোগ্য? তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে এটা যে কৃতকাজ এখানে বের করলাম, এই যে একটা হচ্ছে একটার উপর রেখে খাড়া করে এই কৃতকাজ বের করব, আরেকবার হচ্ছে এইখানে। তো আমাদের কোন ক্ষেত্রে বল বেশি প্রয়োগ করতে হবে? যখন আমরা এইভাবে প্রয়োগ করব, তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কোনটা কি সহজ হবে, কোনটা সেটা আমরা বের করবো হচ্ছে ই করে কৃতকাজ বের করে, যেটা আমাদের হচ্ছে ই হবে। তো এই ক্ষেত্রে তুমি দেখো, এই ক্ষেত্রে আমাদের কৃতকাজটা যে দেখবা যে একটা কি আসছে, একটা বেশি আসছে, আর যদি আমরা একটার উপর একটা রাখি সেই ক্ষেত্রে একটা কৃতকাজ আসবে। তো তুমি দুই ক্ষেত্রে কৃতকাজ বের করবা, কৃতকাজ বের করার পরে যে ক্ষেত্রে তোমার হচ্ছে সুবিধা হবে, যে তোমার বলটা কম লাগবে, সেটা হচ্ছে তোমার উত্তর হবে। দেখো এরপরে 13 জায়গায় কি আছে, একটা ইটের ভর দেওয়া আছে, এর মাত্রা দেওয়া আছে হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে এখানে বলছে উচ্চতা হতে দৈর্ঘ্য অবস্থানে স্থানান্তরের কৃতকাজ কত? তুমি একটা ইট কয় ভাবে রাখতে পারো? টোটাল একটা ইট 3 ভাবে রাখতে পারো। তাহলে এই যে একটা পজিশনে রাখলাম, এরপরে একটা পজিশনে রাখতে পারো এইভাবে, আর একটা পজিশনে রাখতে পারো এইভাবে। এইভাবে রাখতে পারো। এরকম টোটাল তুমি 3টা পজিশনে রাখতে পারো। এখন কোনটাকে কোন অবস্থান বলবো? এইটা হচ্ছে কিভাবে আছে দেখো, উচ্চতা হতে দৈর্ঘ্য অবস্থান, মানে উচ্চতার উপরে তুমি রাখতেছো জিনিসটা, মানে ধরো এইটা হচ্ছে তোমার একটা ইট, এখন ইটটার এইটা হচ্ছে কি দৈর্ঘ্য, এইটা দৈর্ঘ্য, এইটা হচ্ছে উচ্চতা, এইটা হচ্ছে প্রস্থ। তাহলে তুমি যখন উচ্চতা অবস্থানে রাখতেছো তখন হচ্ছে তুমি মূলত কিভাবে রাখতেছো? এইভাবে রাখতেছো। আর যখন তুমি দৈর্ঘ্য অবস্থানে রাখবা তখন হচ্ছে তুমি এইভাবে রাখতেছো, আর যখন তুমি প্রস্থ অবস্থানে তখন এইভাবে। তাহলে এটা হচ্ছে উচ্চতা অবস্থান, এটা হচ্ছে দৈর্ঘ্য অবস্থান, এটা হচ্ছে প্রস্থ অবস্থান, আর এটা হচ্ছে দৈর্ঘ্য অবস্থান। তাহলে এইখানে এখন আমাদের কি লাগবে? ভরকেন্দ্রের সরণ লাগবে। এটা হচ্ছে কত? এটা হচ্ছে 0.24। তারপরে এটা কত? এটা হচ্ছে প্রস্থটা, এই উচ্চতাটা যেটা হচ্ছে 0.06। আর এইটা কত? এটা হচ্ছে প্রস্থ, এটা হবে আমাদের 0.12। তাহলে আমাদের প্রথমে বলছে উচ্চতা হতে দৈর্ঘ্য, মানে এই অবস্থান থেকে এই অবস্থানে আসতে কৃতকাজ কত হবে? তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম ক্ষেত্রে ডব্লিউ সমান হবে, আমাদের কি বসাবো? আমরা ভরকেন্দ্রে সরণ বসাবো। এই কেন্দ্রে ভরকেন্দ্রটা আছে এইখানে, এই ক্ষেত্রে এখানে এইখানে মাঝখানে। তাহলে এই ভরকেন্দ্রটা হবে হচ্ছে 0.24/2, এটা বাই 2, আর এখানে এটা বাই 2। তাহলে এখানে হবে mg 0.24/2 মাইনাস 0.12/2। এরপরে বলছে প্রস্থ হতে দৈর্ঘ্য, অর্থাৎ এইখান থেকে এইখানে, তাহলে আমাদের ডব্লিউটা হবে mg 0.06/2 মাইনাস 0.12/2, এটা। আচ্ছা এখানে এটা এই বড় ছোট ব্যাপার না, তোমার নেগেটিভ আসলে যে মানটা ব্যবহার করবা উল্টাই দিবা, কি বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা, এটা। একটি সিলিন্ডারের ভর 250 গ্রাম, উচ্চতা 12 সেন্টিমিটার ও ব্যাস 1 সেন্টিমিটার হলে আনুভূমিক অবস্থান থেকে খাড়া অবস্থানে নিয়ে যেতে কৃতকাজ কত? যে একটা সিলিন্ডার ধরো এরকম আছে, হ্যাঁ, টোটাল এই দৈর্ঘ্যটা হচ্ছে 12 সেন্টিমিটার, আর এই ব্যাসটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এটাকে কি করতে হবে? এই অবস্থান থেকে খাড়া অবস্থানে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এখন এইখানে আমাদের ভরকেন্দ্রটা আছে কোথায়? এখানে ভরকেন্দ্রটা আছে এইখানে, আর এখানে ভরকেন্দ্রটা আছে এইখানে। তাহলে এখানে ভরকেন্দ্রটা হবে হচ্ছে 0.5 সেন্টিমিটার, আর এইখানে ভরকেন্দ্রটা হবে আমাদের 6 সেন্টিমিটার। তাহলে আমাদের
এম কৃত কাজটা হবে ডব্লিউ সমান mg 0.06 মাইনাস 0.005। একটি ইঞ্জিন 200 মিটার গভীর কূপ থেকে প্রতি মিনিটে 500 কেজি পানি উত্তোলন করে যদি 20% ক্ষমতার অপচয় হয় তাহলে ইঞ্জিনটির প্রকৃত ক্ষমতা কত? তাহলে এখানে 20% ক্ষমতার অপচয় হয়, তার মানে কর্মদক্ষতা কত হবে? কর্মদক্ষতা হবে হচ্ছে 80%। 80%। এখন এখানে 20 মিটার গভীর অর্থাৎ এইচ হচ্ছে 200 মিটার, সরি 200 মিটার। তাহলে আমাদের পি আউট হচ্ছে mgh ভাগ টি। আর পি ইনপুটটা বের করবো কিভাবে? পি ইনপুট সমান হবে আমাদের পি আউটপুট ভাগ কর্মদক্ষতা, যেটা হচ্ছে 80%, অর্থাৎ 0.8। তাহলে এইখান থেকে আমরা পি আউট বের করবো, পি আউটকে আমরা 0.8 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের হচ্ছে পি ইনটা বের হয়ে যাবে। এরপরে একটি ছাত্রাবাসের পানি রিজার্ভ ট্যাঙ্কটির দৈর্ঘ্য 1.6 মিটার, প্রস্থ 1.4 মিটার এবং গভীরতা 1.2 মিটার। ট্যাঙ্কটির 2/3 পানি দ্বারা পূর্ণ রয়েছে। 50 মিটার উঁচুতে পানি তোলার জন্য ছাত্রাবাসে এত ক্ষমতা সম্পন্ন একটি তড়িৎ মোটর ব্যবহার করা হয় যার দক্ষতা 80%। অর্ধেক পানি তোলার পর বিদ্যুৎ চলে গেলে পাম্পটি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ চলে আসায় পাম্পটি পুনরায় চালু করায় ট্যাঙ্কটি পানি শূন্য হয়। বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে পানি উত্তোলনে ব্যয়িত শক্তি নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমাদের ধরো এটা একটা কুয়া বা এই যে ট্যাঙ্ক যেটা আছে, তো এখানে আমাদের কি বলছে যে ট্যাঙ্কটির দৈর্ঘ্য 1.6 মিটার, প্রস্থ 1.4 মিটার ও গভীরতা 1.2 মিটার, অর্থাৎ গভীরতা হচ্ছে 1.2 মিটার। এখন ট্যাঙ্কটির 2/3 পানি দ্বারা পূর্ণ রয়েছে, এতটুকু হচ্ছে পানি দ্বারা পূর্ণ আছে। হ্যাঁ, এখন এই পানিকে কত উপরে উঁচুতে তোলা হয়েছে? 50 মিটার উঁচুতে তোলা হয়েছে। ধরো এইখানে আমরা পানিটা তুলছি, তাহলে এই উচ্চতার হচ্ছে কত মিটার? 50 মিটার। এই উচ্চতাটা হচ্ছে 50 মিটার। তাহলে আমাদের বলছে যে বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে, তো বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে কতটুকু খালি করছে? অর্ধেক পানি তোলার পর বিদ্যুৎ চলে গেলে পাম্পটি বন্ধ হয়ে যায়। তার মানে এই যা আছে তার হচ্ছে অর্ধেক করছে। তাহলে এতটুকু পানি আমাদের খালি করা হয়েছে। এখন এতটুকু খালি করতে আমাদের হচ্ছে ভরকেন্দ্রের সরণটা, সেটা আমাদের বের করতে হবে। এখন আমরা কিভাবে ভরকেন্দ্রের সরণ বের করি? ভরকেন্দ্রের সরণ সমান হচ্ছে এটা আমরা হচ্ছে কাছের বিন্দুর দূরত্ব যোগ সব থেকে দূরের বিন্দুর দূরত্ব ভাগ 2 এইভাবে বের করি। তো এই ক্ষেত্রে আমাদের পানিটা কোথায় আছে? পানিটা আছে এইখানে ছিল। তো এইখান থেকে এই যে দূরত্বটা, এটা হচ্ছে কাছের বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে কাছের বিন্দুর দূরত্ব। আর এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে সব থেকে দূরের বিন্দুর দূরত্ব। এটা হচ্ছে কাছের বিন্দু দূরত্ব। আর এইখান থেকে আমাদের এই যে দূর এইটা আছে, এই যে পর্যন্ত আমরা খালি করছি এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের দূরের বিন্দুর দূরত্ব, দূরের বিন্দুর দূরত্ব। তো এখন আমাদের ভরকেন্দ্রের সরণটা বের করি কিভাবে? x সমান হবে আমাদের, এখানে কাছের বিন্দু দূরত্বটা কত আছে দেখো, এখানে হচ্ছে 2/3 কি আছে? আর 2/3 খালি ছিল। তার মানে 2/3 খালি থাকা মানে আমাদের এই যে এই 2/3 পূর্ণ আছে, তার মানে খালি আছে এই যে এই টোটালটা হচ্ছে এই 1.2 এর
2/3, তাহলে এইটা কত হবে? এইটা হবে 1.2 এর 1/3, তাহলে এটা হবে 1.2 গুণ 1/3, দ্যাটস মিন হচ্ছে 0.4, তাহলে এই দূরত্বটা হচ্ছে 0.4 প্লাস, আর এইটা এখন কত হয়ে গেছে? এতটুকু ছিল 2/3, তাহলে এটাকে হচ্ছে 2/3 আবার অর্ধেক, মানে তাহলে এখন এইটা হয়ে গেছে 2/3 অর্ধেক, কারণ এইটাখানে যে দূরত্বটা ছিল তার অর্ধেক, তাহলে এই দূরত্বটা ছিল হচ্ছে 0.4, তাহলে এটা ছিল কত? 0.8, তাহলে এইটার অর্ধেক হলে কত হবে? 0.4 হবে। মানে জিনিসটা হচ্ছে কি 0.4 0.4 0.4, যেহেতু 3 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এটা কি 0.4 0.4 0.4, তাহলে আমাদের এই দূরত্বটা 0.4, এতটুকু 0.4 আবার 0.4, তাহলে এই দূরত্ব হচ্ছে 0.4 ভাগ 2, তাহলে এটা কত হবে? 0.4 হবে। এখন আমাদের লাগবে কি কি তো শক্তি, E সমান হবে আমাদের mgx। এখন এখানে আমরা m কিভাবে বের করব? m বের করব হচ্ছে টোটাল E দিয়া, m সমান হচ্ছে v রো, তাহলে এখানে v হচ্ছে কত হবে? v হবে 1.6 গুণ 1.4 গুণ 1.2 আর রো হচ্ছে 1000। এখন এইটা হচ্ছে কি টোটাল ভর। এখন এইখানে আমাদের কি বলছে? এটা হচ্ছে 2/3 পূর্ণ ছিল, এর আবার অর্ধেক, তার মানে হচ্ছে 1/3, 2/3 এর অর্ধেক মানে হচ্ছে 1/3, এটাকে আমরা গুণ দিব 1/3 দ্বারা, তাহলে আমরা m পেয়ে যাব। m এইখানে বসাইলে আমাদের হচ্ছে E বের হয়ে যাবে। এরপরে বলছে বিদ্যুৎ চলে যাওয়ার আগে এবং পরে কোন ক্ষেত্রে পানি উত্তোলনের সময়, আচ্ছা এখানে আবার আছে, এই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে সরণ, আবার উপরে আরো 50 মিটার তুলছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের টোটাল x হবে আরো 50 যোগ করতে হবে, তাহলে মোট সরণ h সমান 50.4। আচ্ছা এখানে 0.4 আসে না, সরি এটা তো 0.4, এটা ছিল 0.4, এটুক 0.4, তাহলে এটা হবে কত? 0.8, দুঃখিত 0.8, তাহলে এটা হচ্ছে 0.6। কি করছিলাম মানে দেখো এতটুকু হচ্ছে 0.4, এতটুকু হচ্ছে 0.4, তাহলে আমরা কি বলছিলাম কাছের বিন্দু দূরত্ব, তাহলে কাছের বিন্দু হচ্ছে এই পর্যন্ত, পানির সবচেয়ে উপরিতলের বিন্দু, তাহলে কাছের বিন্দু হচ্ছে 0.4, আর পানির যে পর্যন্ত খালি করছি হচ্ছে এই পর্যন্ত, তাহলে সেটা হচ্ছে কত? 0.4 আর 0.4, তাহলে টোটাল কত হয়? 0.8, তাহলে এই টোটালটা হচ্ছে 0.8, যোগ করে 2 দিয়ে ভাগ করলে 0.6 হয়, তাহলে মোট সরণটা হবে 50 যোগ 0.6, তাহলে হচ্ছে 50.6। এরপরে বলছে আগে এবং পরে কোন ক্ষেত্রে পানি উত্তোলনের সময় বেশি লাগবে, তোমার মতামতের গাণিতিক বিশ্লেষণ করো। তো এইটা হচ্ছে পানি উত্তোলন এই শুরুতে, যে পানি এই কারেন্ট যাওয়ার আগে আগে হচ্ছে আমাদের মোট এটা বের করলাম, এখান থেকে আমরা কৃতকাজটা বের করব। পরবর্তীতে হচ্ছে আমরা যখন কৃতকাজটা বের করব তখন হচ্ছে আমাদের কি হবে? এইটা সরণ লাগবে, তখন আমাদের সরণটা কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে সরণ হবে এতটুকুর অর্ধেক, যেহেতু আমরা এই নিচের শুধুমাত্র এই পানিটুকু আমরা খালি করব, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের কত? 0.8, কারণ হচ্ছে কি 0.4 খালি হয়ে গেছে, বাকি আছে 0.4। তো এখন আমাদের এই ভরকেন্দ্রের যে দূরত্বটা হবে, এই দূরত্বটা এটা তো 0.8, আর এতটুকু হচ্ছে কত? টোটাল হচ্ছে 0.4, তাহলে এতটুকু হবে 0.2, তাহলে এটা হবে আমাদের 50 প্লাস 0.8 প্লাস 0.2, আর হচ্ছে 51 মিটার হবে। এইখানে ছিল, এইখান থেকে হচ্ছে 0.2, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমাদের এইচটা হবে 51, আর এমটা কত হবে? এমটা হবে হচ্ছে সেম, আগের এম এর সমানই হবে, তাহলে এম সেম, কিন্তু আমাদের এইচটা হচ্ছে কি হয়ে গেছে? এইচটা হচ্ছে বড় হয়ে গেছে, তার মানে এই ক্ষেত্রে আমাদের ইটা হবে কত? mgh,
পরবর্তীতে এখান থেকে তোমার যে ক্ষেত্রে এই শক্তিটা বেশি সেই ক্ষেত্রে আমাদের কিটা টাইম কি হবে আমরা জানি হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে এম ই ভাগ ডব্লিউ ভাগ টি হবে। তাহলে টি সমান হয় আমাদের ডব্লিউ ভাগ পি, ডব্লিউ ভাগ পি। তো যে ক্ষেত্রে আমাদের ডব্লিউটা বড় সেই ক্ষেত্রে সময়টা বেশি লাগবে। তাহলে যেহেতু সেকেন্ড কেসে আমাদের ডব্লিউ বড় সেই ক্ষেত্রে আমাদের সময়টা বেশি লাগবে। আচ্ছা, এরপরে এ ও বি দুইটি পানিপূর্ণ কুয়া তাদের গভীরতা যথাক্রমে 12 মিটার ও 10 মিটার এবং ব্যাস যথাক্রমে 1.8 মিটার ও 2 মিটার। এক্স ও ওয়াই দুইটি পাম্প যাদের কর্মদক্ষতা যথাক্রমে 70% ও 60%। এক্স পাম্পটি এ কুয়াকে 24 মিনিটে পানি শূন্য করতে পারে। ওয়াই পাম্পের ক্ষমতা 2.4 এইচপি। এক্স পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। তাহলে এক্স পাম্পে আমাদের কি করছে, এক্স পাম্পটি হচ্ছে এ কুয়াকে 24 মিনিটে পানি শূন্য করতে পারে। তাহলে এ কুয়ার ক্ষেত্রে ভর, পানির ভর এম ইকুয়াল টু হবে আমাদের ভি ইন্টু রো। এখানে ভিটা কত হবে, এখানে ভিটা হবে হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এর সাথে রো হবে 1000 গুণ। তাহলে এটা হলো আমাদের এম। এখন লাগবে আমাদের ভর কেন্দ্রের সরণ। ভর কেন্দ্রের সরণ এইচটা হবে কি, যদি সম্পূর্ণ কুয়া খালি করে এখানে কি বলছে পানি শূন্য করতে পারে সম্পূর্ণ, তাহলে এটা হবে হচ্ছে এইচ হবে আমাদের, এখানে আমরা এইচ প্রাইম দিলাম, হবে এইচ ভাগ 2, কারণ সম্পূর্ণ কুয়া খালি করলে আমাদের সরণটা হচ্ছে এইচ বাই 2 হয়। আর আমরা যদি ওই নিয়মে করতে চাই, এখানে দেখো সম্পূর্ণ কুয়া আছে, তাহলে আমাদের এই যে সব থেকে কাছের বিন্দু দূরত্ব এটা কত 0, আর সব থেকে দূরের বিন্দু দূরত্ব কত এইচ, তাহলে কত হবে 0 প্লাস এইচ ভাগ 2 অর্থাৎ এইচ ভাগ 2। তাহলে আমরা এখানে সরণ পাইলাম এইচ বাই 2। তাহলে এখান থেকে আমরা পি আউটপুটটা বের করি, যেটা হবে mgh ভাগ টি। এখানে টি দেওয়া আছে 24 মিনিটে। তাহলে এখানে পি আউট বের হইলো, আমাদের হচ্ছে পি ইন বের করা লাগবে, অর্থাৎ পি ইন সমান হবে পি আউট ভাগ হচ্ছে এটা। তো এটা আমাদের এখানে দেওয়া আছে কত পার্সেন্ট, এক্স পাম্প হচ্ছে 70%, তাহলে 0.7। তো এখান থেকে আমাদের এক্স পাম্পের ক্ষমতা বেড়ে যাবে। এরপরে বলছে এক্স ও ওয়াই পাম্প দ্বারা বি কুয়াকে একই সময়ে পানি শূন্য করা যাবে কিনা গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। তো এই ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, টি বের করতে হবে। এইখান থেকে আমরা টি কিভাবে বের করব, দেখো পি আউট সমান হবে আমাদের পি ইন গুণ এটা, আর পি আউটটা হবে আমাদের mgh ভাগ টি, এখানে পি ইন ভাগ এটা। তাহলে টি সমান হবে mgh ভাগ পি ইন গুণ এটা। এখন আমাদের কি লাগবে, এইচ লাগবে, এম লাগবে। এখন এখানে বলছে বি কুয়াকে খালি করতে। বি কুয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে বি কুয়াতে কি আছে, বি কুয়াতে আমাদের এই যে উচ্চতা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সেম নিয়মে আমরা এখান থেকে এম বের করব। এমটা কি হবে, এম হবে পাই আর স্কোয়ার ইন্টু এইচ গুণ 1000, আর যে এইচটা আছে এইচটা হবে হচ্ছে আমাদের, এখানে আমরা এইচ প্রাইম যদি বসাই এইচ প্রাইমটা হবে এইচ ভাগ 2, এখানে এইচ প্রাইমটা হবে এইচ বাই 2। এখানে এইচটা কত আছে, বি কুয়ার ক্ষেত্রে 10 মিটার, তাহলে 10-এর অর্ধেক হবে। আর এইখানে আমাদের প্রত্যেকটা পাম্পের ক্ষমতা দেওয়া আছে, এখানে আমরা ওয়াই পাম্পের ক্ষমতা দেওয়া আছে 2.4 এইচপি, আর এক্স পাম্পের ক্ষমতা আমরা এখান থেকে বের করছি। তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিলে আমাদের টিটা বের হয়ে যাবে। এরপরে এক্স ও ওয়াই পাম্প দ্বারা এ কুয়া অর্ধেক খালি করতে প্রয়োজনীয় সময় টি এক্স ও টি ওয়াই কত, অর্ধেক খালি করতে। এবার আসি অর্ধেক খালি করতে, সেম এইখানে এটা হচ্ছে সম্পূর্ণ খালি করতে। এরপরে এখানে আমাদের সেম নিয়মে আবার যেহেতু টি বের করতে হবে,
তাহলে সেম নিয়মে টি সমান হবে আমাদের mg h প্রাইম ভাগ পি ইন ইনটু এটা। এখন এইখানে শুধু ডিফারেন্সটা হবে h প্রাইমের, h প্রাইমটা হবে আমাদের কত দেখো, এটা অর্ধেক খালি করব। একটা কুয়াকে যদি তুমি অর্ধেক খালি করো তাহলে এখানে সবথেকে কাছের বিন্দু দূরত্বটা কত 0, আর সবথেকে দূরের বিন্দু দূরত্বটা হচ্ছে h/2। তাহলে আমাদের এটা হবে 0 প্লাস h/2 ভাগ 2, দ্যাটস মিন h/4। আর এমটা হবে হচ্ছে পাই আর স্কোয়ার h গুণ 1000, আর এটা যেহেতু অর্ধেক তাহলে হাফ দ্বারা গুণ। তাহলে যে আমরা মানগুলো বসাই দিব, এটা হচ্ছে এ কুয়াকে অর্ধেক খালি করতে। এ কুয়াকে অর্ধেক খালি করতে। এরপরে বলছে আমাদের এক্স ও ওয়াই পাম্প দ্বারা বি কুয়ার 1/3 অংশ খালি করতে প্রয়োজনীয় সময়ের অনুপাত। তো এবার হচ্ছে আমাদের বি কুয়াকে 1/3 অংশ, সব কিছু সেম থাকবে, তাহলে ডিফারেন্সটা হবে হচ্ছে গড় সরণে। এইচ প্রাইমের ক্ষেত্রে আমাদের হচ্ছে ডিফারেন্সটা হবে। তাহলে আমাদের হচ্ছে এবার কি আছে, টোটাল হচ্ছে এইচ, এটা হচ্ছে কতটুকু খালি করব 1/3 অংশ খালি করব, এতটুকু খালি করব। তাহলে এই উচ্চতাটা কত, গভীরতাটা কত, এটা হচ্ছে h/3। এখন এটা আমাদের যদি গড় সরণ বের করি তাহলে গড় সরণ এইচ প্রাইম হবে আমাদের সবথেকে কাছের বিন্দুর দূরত্ব, সেটা হচ্ছে কি উপরের, যেটা হচ্ছে 0। সবথেকে দূরের বিন্দুর দূরত্ব হচ্ছে কি এই পয়েন্টটা, এটা হচ্ছে কত h/3 ভাগ 2, যেটা হবে h/6। আর এম এর ক্ষেত্রে যেহেতু 1/3 তাহলে এটা হবে পাই আর স্কোয়ার h গুণ 1000 গুণ 1/3। পরে মান বসাই দিবা, মান বসাই দিলে টি বের হয়ে যাবে। এই যে এইখানে যে সূত্রটা আছে এখানে আমরা টি মানগুলো বসাই দিলে আমরা টি পেয়ে যাব। এরপরে বলছে এক্স ও ওয়াই পাম্প দ্বারা সম্মিলিতভাবে কতক্ষণে এ কুয়াটি খালি করতে পারবে। এই ক্ষেত্রে জাস্ট আমরা ই করে ফেলবো, এটা এক্স গুণ পি এক্স প্লাস এটা ওয়াই গুণ পি ওয়াই, আমরা যোগ করলে এখানে হচ্ছে আমরা টোটাল পাওয়ারটা পেয়ে যাব। মানে এর পাওয়ারের সাথে এর কর্মদক্ষতা গুণ করে আর ওর সাথে ওর কর্মদক্ষতা গুণ করে যা পাবো সেটা হবে আমাদের মোট পাওয়ার। পরে এইখান থেকে আমাদের সেম নিয়মে টাইম বের করতে হবে এ কুয়ার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সেই ইগুলো আমাদের শেষ হইলো কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সৃজনশীলগুলো। তো আমি হচ্ছে পুরোপুরি সলভ করে দেই নাই, যাতে তোমরা নিজেরা করো। আমি হচ্ছে জাস্ট প্রসেসটা দেখাই দিছি যে তোমাদের সামনে পরীক্ষা, এখন অবশ্যই নিজেদের সলভ করতে হবে, নিজেরা সলভ না করলে পরীক্ষায় গিয়ে পারবা না। তো তোমরা হচ্ছে এখান থেকে আগে হচ্ছে নিজেরা সাজেশন শিট থেকে করবা, তারপরে হচ্ছে এখানে এসে দেখবা না পারলে। আর এটার পিডিএফটা হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে, এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই লেকচার স্লাইডটা, ওইখানে তোমরা ডাউনলোড করে নিতে পারবা। আর হচ্ছে সাজেশন শিটটা এই ক্রমে আমাদের যে ফিজিক্স অফ স্টুপিড ওয়েবসাইট আছে ওইখানে পেয়ে যাবা।